আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ চলে আসলাম আয়েশাপুরীর পুরো গল্পটা নিয়ে। যারা আয়েশাপুরী গল্পের প্রথম পর্ব শুনেছেন তারা ৪৫ মিনিটের পর থেকে শুনুন, আর যারা এখনও আয়েশাপুরী গল্পের প্রথম পর্ব শুনেননি তারা শুরু থেকে শুনুন। আমি শুরু করছি আয়েশাপুরী গল্প। নিশাদ, উঠো, এই উঠো না, এই কবিরাজ উঠো। আয়শাপুরীর ডাকে ঘুমন্ত চোখ নিয়ে বিছানায় বসে বললাম, আমি কি কবিরাজ নাকি? গভীর রাতে ডাকছো কেন? ঘুমাতে দাও। কথাটা বলে আবার ঘুমাতে যাব, তখন আয়শাপুরী বললেন, এই আবার ঘুমাচ্ছ কেন? উঠো, আমার ঘুম আসছে না, চলো না বাইরে যাই। ওর কথায় আমি বললাম, গভীর রাতে বাইরে যাবা মানে? পাগল হলো নাকি? ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। কথাটা বলেই আমি ঘুমালাম। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আয়শাপুরী আবার আমাকে ডাকতে থাকে আর বলে, বাবু, ওই দেখো তোমাকে কোথায় নিয়ে আসছি। ওর কথায় আমি চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বললাম, আরে এটা কোন জায়গা? কোথায় নিয়ে আসছো আমাকে? আমার কথায় আয়শা বললেন, পাহাড়ের উপর নিয়ে আসছি। ঘুম আসছিল না, তোমাকে কত করে বললাম চলো বাইরে যাই, কিন্তু তুমি কি কোনো কথাই শুনলা না, তাই তোমাকে ঘুমের মাঝে এখানে নিয়ে আসলাম। আয়েশার কথার জবাবে আমি বললাম, তাই বলে গভীর রাতে এখানে নিয়ে আসবা? আমি এখনই এখান থেকে নিচে লাফ দিব। দিলাম। হ্যাঁ, দাও দাও। এখান থেকে নিচে লাফ দিলে মৃত্যু নিশ্চিত। ওরে বাবা, তাই নাকি? থাক তাহলে। আমার কথায় আয়েশা পরি হাসতে হাসতে বলল, ভীতু একটা। আসো, আমার পাশে এসে বসো। দেখছো আকাশটা আজ কত সুন্দর লাগছে? তারাগুলো কেমন মিটমিট করে চলছে। এরকম সুন্দর একটা মুহূর্তে যখন ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে, অন্য রকম একটা অনুভূতি হয়। এখন বুঝতে পারছো নিশ্চয়ই? পরীর কথায় আমি ওর পাশে বসে বললাম, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা আয়শা, আমাকে উঠতে শেখাবা? আমি তোমার মতো উঠতে পারলে পাহাড় থেকে লাফ দিতাম আর উড়ে উড়ে বেড়াতাম। আমার কথায় আয়শা মুচকি হেসে বললেন, তোমার কথা শুনলে হাসি পায়। মানুষরা কি উঠতে পারে? আমরা জিনপুরীরা বাতাসে মিশে চলতে পারি। এই ক্ষমতা আমাদের দিয়েছে আল্লাহ তাআলা। আমাদের সৃষ্টি ওরকম। আয়েশাপুরীর কথায় আমি বললাম, হ্যাঁ জানি। একটু মজা করলাম। এই বলে আয়েশাও আমি ওখানে আরও বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্পের এক ফাঁকে আয়েশা বললেন, নিশাদ শোনো, তোমাকে একটা অবাক করা কথা বলি। তোমার সালাম দাদু আছে না? কাল সালাম দাদুর কাছে যাবা, গেলে অবাক করা একটা ঘটনা শুনতে পারবা। আমি ওই ঘটনার বিষয়ে জানি, কিন্তু বলবো না। দেখি তোমার সালাম দাদু ওই সমস্যার সমাধান করতে পারে কি না। পুরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তুমি কাল দিনের বেলা সালাম দাদুর কাছে যাবা, গিয়ে বলবা রানিং যে ঘটনাটা ঘটছে সেটা বলতে। তাহলে উনি বলবে, তুমি এই ঘটনাটা শুনে অবাক হবে। আয়েশার কথায় আমি রাজি হলাম। তখন আয়েশা বলল, চলো এখন বাড়িতে যাই, তোমার ঘুমের সমস্যা হচ্ছে। এই বলে আয়েশাপুরী আমাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এসে আমিও আয়েশাপুরী ঘুমিয়ে গেলাম। ১ মিনিট, অনেকে আছে আমার এই গল্পটা নতুন শুনছেন। আমি তাদের ছোট করে আয়েশাপুরীর বিষয়ে বলি। আয়েশাপুরী আমার বউ। এই আয়েশাপুরী সাধারণ পরীর থেকে অনেক বেশি শক্তিশালী। আয়েশাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে, যেটার শক্তি অনেক। আয়েশাপুরীর চুড়িটার জন্য ওর সাথে সাধারণ কোনো জিন যুদ্ধে পারে না। গল্পটা শুনতে থাকুন, সামনে বুঝতে পারবেন। আয়েশাপুরীর কথা তো জানলেন, এখন ছোট করে সালাম দাদুর বিষয় একটু বলি। সালাম দাদু আমার গ্রামবাসী, একজন দাদু। উনি একজন কবিরাজ, সবাই ওনাকে সালাম কবিরাজ বলে। আমার সাথে সালাম দাদুর সম্পর্ক ভালো, তাই আমি ওনার কাছে যাই, ওনার মুখে নানা ধরনের জিনপুরীর ঘটনা শুনি। আশা করি আয়েশাপুরী ও সালাম দাদুর বিষয়ে জানতে পারছেন। এখন গল্পে ফিরি। আয়েশাও আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন আয়েশাপুরীর কথা মতো আমি সালাম দাদুর বাড়িতে যাই। সেখানে যাবার পর দেখি দাদু খাবার খাচ্ছে। দাদুকে খেতে দেখে আমি বললাম, দাদু এটা কি খাচ্ছ? আমার কথায় দাদু বললেন, দুধ ভাত। দুধ ভাত অনেক মজা। কি দাদু, দুধ ভাত তো বাচ্চারা খায়, বাচ্চাদের খাবার খাচ্ছ? দাদি ও দাদি, আরে বুড়োটাকে এসব কি খেতে দিয়েছ? আমার কথায় সালাম দাদু হাসতে হাসতে বললেন, মজার খাবার সব বয়সের মানুষ খেতে পারে বুঝলি। আয় বস, আমার পাশে বস, দুধ-ভাত খেয়ে দেখ, ভালো লাগবে। দাদুর কথায় আমি ওনার পাশে বসে বললাম, জি না, আমি দুধ-ভাত খেতে পারি না, তুমি খাও। আর খাওয়া শেষে আমাকে ঘটনাটা বলো। ঘটনা? কোন ঘটনা? দাদুর কথার জবাবে ওনাকে বললাম, রানিং একটা ঘটনা আছে, সেটাই বলো।
আমার কথায় দাদু একটু চুপ থেকে বললেন, তুই কিভাবে জানলি? ও তোর তো আবার আয়েশা পড়ি আছে। মানুষ তাহলে তার পরি বউয়ের কাছ থেকে এসব কিছু শুনছে। ভাবছি বুড়ো বয়সে এসে আমিও একটা পরীকে বিয়ে করি, তাহলে আমিও সব কিছু জানতে পারবো। দাদুর কথায় আমি বললাম, মজা করো তাই না? দাদি শুনলে তোমাকে আর আস্ত রাখবে না। তাড়াতাড়ি খাবার শেষ করে ঘটনাটা আমাকে বলো। আশা করি বলছে ঘটনাটা অনেক মজার ও রহস্যময়। আমার কথায় সালাম দাদু খাবার শেষ করে বললেন, আসলেই ঘটনাটা অনেক রহস্যময়। ঘটনারে যার সমাধান আমি এখনো করতে পারছি না। দাদুর কথায় তখন আমি বললাম, আচ্ছা, আমাকে শুরু থেকে বলো তো কি ঘটছে? আর ঘটনাটা জিনের না পরীর? তখন দাদু বললেন, একটা জিনের ঘটনা। ঘটনাটা শোন, বুঝতে পারবি। এই বলে দাদু বলতে শুরু করলেন। দাদু বললেন, আমাদের গ্রাম থেকে ২-৩ গ্রাম পরের ঘটনা এটা। সেখানে একটা ছেলের মধ্যরাতে ঘুম ভেঙে যায়। ছেলেটার ঘুম ভেঙে যেতেই ও দেখে ওরই মতো দেখতে হুবহু কেউ ওর পাশে শুয়ে আছে। এটা কিভাবে সম্ভব? নিজের চেহারার মতো হুবহু কেউ পাশে কিভাবে শুয়ে আছে? নিজের চেহারার মতো আরেকজনকে দেখে সেই ছেলেটা এক লাফে বিছানা থেকে নেমে চিৎকার করে। কিন্তু অবাক করা বিষয় হলো ওর গলা দিয়ে কোনো চিৎকারই বের হয় না। ওদিকে তখন ছেলেটা দেখে তার মতো হুবহু দেখতে ছেলেটা হাসছে। হাসতে হাসতে একসময় ছেলেটা হঠাৎ করে সাপের রূপ নিয়ে ফনা তুলে দাঁড়িয়ে রইল। এটা দেখে ছেলেটা ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। দাদুর মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, তারপর? তারপর কি হলো দাদু? তখন দাদু বললেন, ছেলেটা জ্ঞান হারানোর পরের দিন ওর জ্ঞান ফেরে। ছেলেটার জ্ঞান ফেরানোর পর ও এসব কথা সবাইকে বলে, কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করে না। সবাই বলে, হয়তো স্বপ্ন দেখছিস। ছেলেটা কাউকে বোঝাতে পারে না ওর সাথে স্বপ্নে না বাস্তবিক ঘটনাটা ঘটছে। এভাবে পরপর ৩ রাত একই ঘটনা ঘটায়। ছেলেটা ওর পরিবারের সবাইকে অনুরোধ করে। ছেলেটার অনুরোধে ওর পরিবার একজন কবিরাজ নিয়ে আসে। সেই কবিরাজ এসে ছেলেটাকে দেখে বলে, ওর পিছনে একটা জিন লাগছে। সেই জিনটা অনেক ভয়ঙ্কর ও শক্তিশালী। কথাটা বলে সেই কবিরাজ চলে যায়। উনি চলে যাবার আগে বলেন, জিনটার সাথে আমি শক্তি দিতে পারবো না, আপনারা অন্য কাউকে নিয়ে আসেন। সেই কবিরাজ চলে যাবার সেই ছেলেটার মা কাছে জানি আমার ঠিকানা পায়, আমার কাছে আসে। আমার কাছে এসে অনেক অনুরোধ করায়। আমি ওদের বাড়িতে যাই। আমি ওদের বাড়িতে যাবার পর যে ছেলেটার সাথে ঘটনা ঘটছে ওকে ডাক দেই। আমার ডাকেও আমার সামনে আসলে আমি ওর দিকে তাকিয়ে বুঝতে পারি খুব ভয়ঙ্কর একটা জিনের প্রভাব আছে এর উপর। আমি ছেলেটাকে সামনে বসিয়ে চেষ্টা করি সেই জিনটাকে হাজির করানোর, কিন্তু আমি সেই জিনটাকে হাজির হয় না। জিনটা হাজির না হওয়ায় আমি রাতের অপেক্ষা করতে থাকি। রাত হলে আমি অন্য নিয়মে সেই জিনটাকে হাজির করব। কথা মতো অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর রাত আসে। রাত হওয়ায় আমি আমার অন্য নিয়মে সেই জিনটাকে হাজির করার চেষ্টা করি। আর এবার আমি সফল হই। সেই জিনটা এবার হাজির হয়। তারপর তারপর কি হলো দাদু? তুমি কি সেই জিনটাকে বন্দি করেছ? না মেরে ফেলেছ? আমার কথায় সালাম দাদু বললেন, আরে না বোকা, এত সহজে কি জিনটাকে বন্দী করা যায়? এখনো অনেক কাহিনী বাকি, শোন। কথাটা বলে সালাম দাদু বলতে শুরু করলেন। দাদু বললেন, আমি সেই জিনটাকে হাজির করার পর জিজ্ঞেস করলাম, কে তুই? এই ছেলেটার পিছনে লাগতে গেলি কেন? আমার কথায় সেই জিনটা কিছু না বলে চুপ করে থাকে। তখন আমি কিছু দোয়া কালাম পড়ে ওর শরীরে ফু দিলে ছেলের শরীর থেকে সেই জিনটা বলে উঠে, কবিরাজ, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে হাজির করে প্রশ্ন করার? আমার যাকে খুশি আমি ধরব, যা ইচ্ছা হয় করব, তুই বলার কে? সেই জিনের কথায় আমি ব্যাগ থেকে জমজমের পানি ওর শরীরে ছিটিয়ে দেয়। ও ছটপট করতে থাকে আর বলে, বন্ধ কর, এসব বন্ধ কর। ওর কথায় তখন আমি বলি, ঠিক আছে, বন্ধ করলাম। এখন বল, তুই এই ছেলেটার পিছনে লাগতে গেলি কেন? কি করেছে ও? আমার কথায় জিনটা বলেন, আমি একটা পিশাচ জিনের জিন। আমি একটা পিশাচ শ্রেণীর জিন। আমি ওই বিলের পাড়ে থাকি। কিছুদিন আগে এই ছেলেটা ওখানে মাছ ধরতে যায়। তখন আমি মাছরূপে চলাফেরা করছিলাম। এই ছেলেটা আমাকে মাছ মনে আঘাত করে। আমি আঘাত পেয়ে তখন পালিয়ে যাই, কিন্তু আমি ওর পিছু ছাড়িনি। আমাকে আঘাত করার ফল ওকে পেতেই হবে। ও আমাকে আঘাত করে আহত করছে। আমি ওকে নিহত করব। মেরে ফেলবো ওকে। চিন্তার কথায় তখন আমি ওকে বললাম, দেখুন, ছেলেটা না জেনে আপনাকে আঘাত করেছে। আপনি জানেন, জেনে শুনে কেন ওর ক্ষতি করছেন? ওকে মাফ করে দিন। না, না, ওর কোনো মাফ নেই। আমি ওকে মেরেই শান্ত হব। কবিরাজ, তুই এখান থেকে চলে যা, নইলে তোকে এর মতো মরতে হবে।
সেই জিনের এমন কথায় আমি ব্যাগ থেকে একটা বোতল বের করলাম। বোতলটা দেখে সেই জিনটা ভয়ে বলতে লাগলেন, ঠিক আছে, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো আসবো না, ছেড়ে দিন আমাকে। জিনটা ভয় পেয়েছে আর ছেলেটা ছেড়ে যেতে চাচ্ছে বলে আমি জিনটাকে সাবধান করে দিলাম। আর বললাম, ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি। এরপর কোনো ঝামেলা করলে তখন সোজা বন্দি করব। এখন চলে যা। আমার কথায় সেই জিনটা ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেল। সালাম দাদুর মুখে এসব ঘটনা শুনে আমি বললাম, আরে বাহ! তুমি তো সেই লেভেলের কবিরাজ। তুমি তো হিরো। দাদি তোমার হিরোকে দেখে যাও। তোমাকে দেখে ভয়ে জিনটা একবারে পালিয়ে গেল। আমার কথায় দাদু বললেন, কানটা আমার মুখের কাছে একটু নিয়ে আয়। স্পেশাল কথা আছে। দাদুর কথায় কানটা ওনার মুখের কাছে নিতেই দাদু আস্তে করে বললেন, সে জিনটা আবার ছেলেটার কাছে ফিরে আসছে। ধুরো, ২ নাম্বার কবিরাজ। কবিরাজি পারো না? যাও কি করতে? কেমন কবিরাজ তুমি? জিন ছাড়ানোর পর আবার আসে। আবার আসলো, তুমি কিছু বললা না? তখন সালাম দাদু বলল, সেটা বলতেই তো আজকে রাতে যাব ওদের বাড়িতে। যে ছেলেটার সাথে ঘটনাটা ঘটছে ওর নাম রাকিব। রাকিবের মা খবর নিয়ে আসছে। উনি বলছে আমি সেই জিনটাকে ছাড়ানোর ২ দিন ভালো ছিল। ২ দিন পর আবার আসছে। দাদুর কথায় তখন আমি বললাম, আজকে রাতে যাবা? তাহলে তো কোনো কথাই নেই। আমিও যাব তোমার সাথে। হ্যাঁ, যা, সমস্যা নাই। আজকে গিয়ে ওই জিনটাকে একটা শিক্ষা দেব। ও আমাকে কথা দিল আর কখনো আসবে না। কথা দিয়ে কথা না রাখার শাস্তি ওকে পেতেই হবে। দরকার হয় আজ ওকে বন্দি করব। বন্দি করব? শোনো কবিরাজ, এত সহজ না কাউকে বন্দি করা, বুঝলা? আশাপরি বলছে ওখানে অনেক রহস্য লুকিয়ে আছে। আর সেই জিনটা শক্তিশালী। ওকে বন্দি করা এত সহজ না। আমার কথা শুনে দাদু বললেন, কি রহস্য লুকিয়ে আছে বল? আশাপুরি আর কি বলছে বল আমাকে। না না বুড়ো, এত সহজে বলবো না। আশা বলছে ও সব জানে কিন্তু বলবে না। ও বলছে আগে দেখবে তুমি এই সমস্যাটা সমাধান করতে পারো কিনা। যদি না পারো তাহলে ও তোমাকে সাহায্য করবে। আমার কথায় দাদু বললেন, কি এত বড় কথা? সালাম কবিরাজকে অপমান? আমি আজকে দেখিয়ে দিব আমি কত বড় কবিরাজ। হ্যাঁ, সেটা আজকে রাতে দেখতে পাবো। শোনো, তুমি তো আমাদের বাড়ির ওদিক দিয়ে যাবা, তাই না? আমি তোমার জন্য রাতে অপেক্ষা করব। তুমি বাড়ির কাছে গিয়ে ডাক দিও, কেমন? আমার কথায় সালাম দাদু রাজি হওয়ায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম আয়েশা বিছানায় বসে আছে। আমাকে দেখেও বলল, কি দাদু, ঘটনাটা কেমন বলল? অবাক করা ঘটনা না? আয়েশা পরীর কথায় আমি বললাম, হ্যাঁ, অবাক করা ঘটনা। আচ্ছা আয়েশা, এটা কিভাবে সম্ভব? ওই ছেলেটা ওর মতো হুবহু আরেকজনকে দেখে কিভাবে? এটা রহস্য কি? আমার কথার জবাবে আয়েশা বলল, জিনেরা এটা করতে পারে। ভয় দেখাতে জিনেরা অনেক ধরনের রূপ নেয়। জিনেরা অনেক কিছু রূপ নিতে পারে। ও আচ্ছা তাই? জানো কি হয়েছে? সালাম দাদু ওকে সেদিন ছেলেটার কাছ থেকে ছাড়িয়েছিল। এর ঠিক ২ দিন পর সেই জিনটা আবার ফিরে আসছে। দাদু বলল, আজকে রাতে আবারও যাবে ওই ছেলেটার বাড়িতে। ওনার সাথে আমিও যাব। আমার কথায় আশা বললেন, যাও, গিয়ে তেমন লাভ হবে মনে হয় না। তোমার আসলে তোমরা আসলে কাহিনী ধরতে পারবা না। আমি আজকে কিছু বলব না। তোমরা আজকে ওখানে গিয়ে ব্যর্থ হয়ে আসলে তখন আসল কাহিনী বলব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। আচ্ছা, আমি গোসল করে আসি। তুমি খাবার দাও আর মা-বাবাকে ডাকো, সবাই একসাথে খাবার খাবো। কথাটা বলে আমি গোসল করে আসলাম। এসে মা-বাবা ও আয়েশা সবাই মিলে খাবার খেতে বললাম। খাবার সময় হঠাৎ মা বললেন, বৌমা, আমরা কি দাদা-দাদি হব না? বাড়িটা কেমন খালি লাগে। নাতি-নাতনি না থাকলে কি ভালো লাগে? মায়ের এমন কথায় আয়েশা আমার দিকে তাকালেন আর লজ্জায় কিছু না বলে চুপ করে রইলেন। তখন আমি বললাম, মা তুমি যে কি বলো না, আল্লাহ দিলে হবে। আমি তো এখন কাজ-বাজ তেমন করি না। বাচ্চা হলে খাবে কে? আমার কথায় বাবা বললেন, তোকেও বৌমাকে খাওয়াতে পারি, তোর ছেলেমেয়েকে খাওয়াতে পারবো না? এটা কোনো কথা বললি? তোমাদের অনেক ইচ্ছা দাদা-দাদি হবার, তাই? তোদের বললাম, আমাদের তো ইচ্ছা অনেক। বাবার কথায় আমি কিছু না বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে শুয়ে আরাম করছিলাম। সন্ধ্যা হতে বেশ খানিকটা দেরি। সন্ধ্যা না হওয়া পর্যন্ত কোথাও যাব না। কথা মতো সেটাই করলাম। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলাম। সন্ধ্যা হবার পর আয়েশা আমাকে বললেন, তুমি না বললা সালাম দাদুর সাথে ওই ছেলেটার বাড়িতে যাবা? হ্যাঁ, যাব তো। সালাম দাদু আসবে এদিক দিয়ে যাব। উনি এসে ডাকবে। আমাকে ডাকলেই আসতেছে মনে হয়। দাদু আসলে আমরা তো যাব। তুমি আবার আমার সাথে অদৃশ্যভাবে যেও না। তুমি গেলে আবার ওই জিনটার সাথে তোমার ঝামেলা হবে। আমি চাই না তুমি কোনো ঝামেলায় জড়াও। আমার কথায় আশা বলল, ঠিক আছে, যাব না। এদিকে তখনই বাড়ির ঠিক বাহিরে থেকেই দাদুর ডাক শুনে বাহিরে গেলাম।
আমার সাথে আয়েশাও গেল। আমি বাইরে যাওয়ায় দাদু বলল, আসছিস, চল চল। দাদুর কথায় আমি বললাম, আসো, বাড়িতে আসো, নাস্তা করে তারপর যাই। তখন দাদু বললেন, না না, যেতে রাত হয়ে যাবে, আজকে না, অন্যদিন। আয় আর আর এখন তো সময় নেই, আয়, সময় নেই। দাদুর কথায় আমি ওনার কাছে গেলাম। এদিকে তখন আয়শাপুরী দাদুকে বললেন, দাদু, দেখো, আবার তোমাকে সেই জিনটা উঠিয়ে নিয়ে না যায়। কথাটা বলে কিলকিল করে হাসতে লাগলেন আয়শা। আয়শার কথায় দাদু বললেন, নাতবউ, আমি সালাম কবিরাজ। আমি বুড়ো হয়েছি ঠিকই, আমার বিদ্যা, আমার শিক্ষা বুড়ো হয়নি। আজকে আমি দেখিয়ে দিব। তাই নাকি? ঠিক আছে, দোয়া রইল তোমাদের জন্য। আর আমার বটার দিকে নজর রেখে অন্য কোনো নজির যেন, পরীর নজর যেন না লাগে। হুম আয়েশার কথায় সালাম দাদু এবার হাসতে হাসতে বললেন, আয়েশা পরীর বরের উপর কে আবার নজর দিবে? কার এত বড় সাহস? থাকো, ভালো থাকো। কথাটা বলে আমিও দাদু রওনা করলাম রাকিব নামে সেই ছেলেটার বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই বাড়িতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি রাকিব নামে ছেলেটা অসুস্থ। ওর অসুস্থতার কথা জিজ্ঞেস করায় রাকিবের মা বললেন, গতরাত সেই জিনটা রাকিবকে নিয়ে যেতে চেয়েছিলেন, ওকে আটকানো যেত না, অনেক কষ্টে কয়েকজনকে ডেকে আটকেছে। রাকিবের মায়ের কথায় সালাম দাদু রাকিবদের পুরো বাড়িটা ঘুরে দেখলেন। বাড়িটা ঘুরে দেখে বললেন, বাড়ির আশপাশে ভয়ঙ্কর জিনের উপস্থিতি বুঝতে পারছি। কথাটা বলে দাদু গতবারের মতো এবারও সেই জিনটাকে রাকিবের শরীরে হাজির করলেন। জিনটা রাকিবের শরীরে হাজির হবার পর দাদু বললেন, তুই আমাকে কথা দিয়ে কথা রাখলি না কেন? তুই আমাকে সেদিন কথা দিয়ে রাকিবকে ছেড়ে চলে গেলি, তাহলে আবার কেন আসছিস ওর কাছে? তুই আসলে কি চাস? তখন সে জিন বললেন, কবিরাজ, আমি রাকিবকে কোনোদিন ছেড়ে যাইনি আর যাব না। ও আমার খাবার। কি? রাকিব তোর খাবার মানে কি? তোকে সেদিন কতভাবে বুঝালাম, তুই মাছরূপে ছিলি বলে রাকিব না বুঝে তোকে আঘাত করেছে, ওকে ছেড়ে যা। দাদুর কথায় ওই জিন বললেন, কবিরাজ, আমার বিষয় না জেনে আমার কাছে আসছিস মনে হয়। আমি এই ছেলেটাকে ছাড়ব না, কি করবি তুই? তখন দাদু রেগে গিয়ে ব্যাগ থেকে বোতল বের করলেন, করে বললেন, এখনই তোকে বন্দি করব। দাদুর এমন কথায় সেই জিনটা ভয় না পেয়ে উল্টো হাসতে হাসতে বললেন, কবিরাজ, বাড়িতে বউকে একা রেখে আসছিস মনে নেই? তোর একটা ছেলেও তো জিনদের হাতে মরেছে, এখন তোর বউটা খারাপই নাকি? সেই জিনের কথায় দাদু ওকে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করবি তুই? তখন সে জিন বললেন, তোর বংশ নির্বংশ করব। আমার পিছনে কার হাত আছে? শুনলে জীবন নিয়ে এখান থেকে পালাবি। আমি তোর কথা শুনতে বাধ্য নই, চলে গেলাম। আমি আর একটা কথা শুনে রাখ, এই পরিবারের ৩টা সন্তান, একটাকে আমি খেয়েছি, এখন রাকিবকে খাবো। এটাকে খাওয়া হলেও আরেকটা বড় ছেলে আছে, ওটাকেও নিয়ে যাব, তুই পারলে কিছু করিস। কথাটা বলে চলে গেলেন সেই জিনটা। ও চলে যাওয়ার পর রাকিবের মা দাদুকে বললেন, কবিরাজ সাহেব, এখন কি হবে? আমার ছেলেটাকে বাঁচান। ওনার কথায় দাদু বললেন, আপনি ভয় পাবেন না, আমাকে আজকে রাতটা সময় দিন, আমি কালকে রাতে আবার আসব। আমি কাল দেখব ও কতটা শক্তিশালী। আমি রাকিবের শরীর বন্ধ করে দিয়ে যাচ্ছি, আশা করি আজকে রাতে তেমন সমস্যা হবে না। আমরা আবার কালকে আসব। কথাটা বলে দাদু আমি বাড়ির দিকে আসতে লাগলাম। তখন আমি দাদুকে বললাম, দাদু, এখন কি হবে? আমার তো মনে হচ্ছে এইখানে কোনো সমস্যা আছে। আশা করি তাহলে ঠিকই বলেছিল। আমি প্রথমে ভেবেছি আশা মজা করে বলছে ওসব। এখন দেখি সত্যি। আমার কথায় দাদু বললেন, হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আচ্ছা শোন, তুই বাড়িতে গিয়ে আয়েশাকে জিজ্ঞেস করিস তো, এখানে কি রহস্য লুকিয়ে আছে। বাকিটা আমি দেখে নিব। দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে, তাই হবে। তুমি সাবধানে বাড়িতে যাও। আমার বাড়ি চলে আসছে। কথাটা বলে বাড়িতে চলে গেলাম আমি। বাড়িতে যাওয়ার পর আশাপুরী আমাকে দেখে বললেন, কাজ হলো না তো? বলছিলাম না কাজ হবে না, দেখলা, আমার কথা সত্যি হলো। আয়েশার কথার জবাবে ওকে বললাম, তুমি ঠিকই বলছো। দাদু, আমি শুরুতে ভেবেছিলাম ওটা নর্মাল কোনো জিন, কিন্তু এখন বুঝতে পারছি ওটা সাধারণ কোনো জিন না। জানো, জিনটা দাদুকে হুমকি দেয়, বলে দাদিকে মেরে ফেলবে। আয়েশা, আমার মনে হয় দাদুকে তোমার সাহায্য করা উচিত। তুমি তো সবই জানো। তুমি বলো তো, ওখানে আসলে সমস্যাটা কি? রাকিব ছেলেটার পিছনে কেন জিনটা পড়ে আছে? সেই জিনটা বলছে রাকিব নামে ছেলেটা না শুধু রাকিবের বড় ভাইকেও মেরে ফেলবে, নিয়ে যাবে। আমার কথায় আয়েশা বললেন, শোনো, তুমি আর সালাম দাদু কালকে ওনাদের বাড়িতে যখন যাবা, তখন গিয়ে রাকিবের মাকে তোমাদের সামনে বসিয়ে জিজ্ঞেস করবা আসল ঘটনা কি, কেন জিনটা ওদের বাড়িতে আসছে। উনি যদি তোমাদের আসল ঘটনা না বলে তাহলে ভয় দেখাবা, রাগ করবা, দেখবা সব ঘটনা খুলে বলবে। কি বলো? রাকিবের মা কি জানবে? ওই জিনটা তো একটা পিশাচ জিন। জিনটা বাস্তবে ছিল, রাকিব বাস মনে করে ওকে আঘাত করেছে, তাই তো জিনটা রাকিবের পিছনে লাগছে।
এখানে রাকিবের মা আসল ঘটনা কিভাবে জানবে? আমার কথা শুনে আয়েশা বললেন, এটাই তো রহস্য। তোমরা ভুল জানো। রাকিবকে ধরা জিনটা পিশাচ জিন নয়। আর রাকিব ওকে মাছ মনে করে আঘাতও করেনি। রাকিব তো রাতে মাছ ধরতে চায় না, তাহলে ওকে আঘাত করবে কিভাবে? তোমাকে যা বললাম, দাদুকে তাই করতে বলবা। রাকিবের মাকে কাল ভয় দেখাবা, তাহলে উনি সত্যিটা বলে দিবে। এখন আসো, তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, খাবার খাবো, আসো। পরীর কথায় আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে দুজনে মিলে খাবার খেলাম। খাবার শেষে ঘুমিয়ে গেলাম। পরের দিন সন্ধ্যা হবার আগে আমি সালাম দাদুর বাড়িতে গেলাম। দাদুর বাড়িতে যাওয়ায় উনি আমাকে দেখে বললেন, নিশাদ, আসছিস? একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আমাদের তো যেতে হবে ওই বাড়িতে। আচ্ছা, তোকে যে তোর বউ আয়েশা পুরীকে জিজ্ঞেস করতে বলেছিলাম, আসল ঘটনা কি? ও কি কিছু বলছে তোকে? দাদুর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বলেছে, রাস্তায় যেতে যেতে সব বলবো। তুমি এখন তোমার বাড়িটাও দাদির শরীর বন্ধ করে দাও, যেন ওই জিনটা দাদির কোনো ক্ষতি করতে না পারে। আমার কথায় দাদু বলল, করেছি, তোকে আর বলতে হবে না, চল এখন রওনা করি। কথাটা বলে দুজনে রওনা করলাম রাকিবদের বাড়ির উদ্দেশ্যে। পথে আমি দাদুকে সব খুলে বললাম। দাদুকে রাকিবের মা আসল রহস্য জানে, ওনাকে ভয় দেখালে সব বলে দিবে। আমার কথায় দাদু রাজি হলেন। তখন আমরা চলে গেলাম ওদের বাড়িতে। রাকিবদের বাড়িতে যাওয়ায় রাকিবের মা বললেন, কবিরা সাহেব, আপনি আসছেন? আমার ছেলেটা কেমন করছে দেখুন, ওকে বেঁধে রেখেছি, দয়া করে আপনি আমার ছেলেটাকে সুস্থ করুন। রাকিবের মায়ের কথায় সালাম দাদু বললেন, বসুন, হ্যাঁ আমার পাশে বসুন। দাদুর কথায় রাকিবের মা ওনার পাশে বসায় দাদু বললেন, আপনার ছেলেকে যে জিনটা ধরেছে, আপনি ওর বিষয়ে জানেন, আপনি ভালো করেই জানেন ও কে। এখন আমাকে সত্যিটা বলুন তো, আসল রহস্য কি? দাদুর কথায় রাকিবের মা বললেন, আমি কিভাবে জানবো, আমি জানি না কিছু। ওনার কথায় সালাম দাদু বললেন, দেখুন, আপনি একজন মা, মা হয়ে ছেলের এমন কষ্ট দেখছেন কিভাবে? আপনি কি চান না, আপনি চান না আমি আপনার ছেলেটাকে সুস্থ করি, সুস্থ হোক আপনার ছেলেটা? আপনি যদি আমাকে সত্যিটা না বলেন, তাহলে আমি ভুল রাস্তায় হাঁটবো। এদিকে সেই জিনটা আপনার পুরো পরিবারকে শেষ করবে। জীবন বাঁচাতে চাইলে সব খুলে বলুন। দাদুর কথায় রাকিবের মা এবার কান্না শুরু করলেন। কান্না করতে করতে বললেন, হ্যাঁ, আমি সব জানি। এসব হচ্ছে আমার লোভের কারণ। লোভের কারণে? কি লোভ করছেন আপনি? তখন রাকিবের মা বলতে শুরু করে। রাকিবের মা বলে, রাকিবের বাবা বাড়িতে থাকেন না, বাইরে থাকেন, চাকরি করেন। আমি আমার ৩টা সন্তানকে নিয়ে বাড়িতে থাকি। আমার বাড়ির পিছনে একটা ভিটা আছে। সেই ভিটাতে পুরনো একটা বটগাছ আছে। আমাদের গ্রামে প্রায় অনেকেই জানে সেই বটগাছের নিচে গুপ্তধন আছে। সেই গুপ্তধনগুলো পাহারা দেয় একটা জিন। আজ থেকে ১ মাস আগের কথা। একদিন রাতে আমি স্বপ্নে দেখি আমি আমাদের বাড়ির পিছনের ওই ভিটার কাছে দাঁড়িয়ে আছি। তখন একটা জিন আমাকে স্বপ্নের মাঝে বলে, এই বটগাছের নিচে অনেক ধন সম্পদ, সোনা দানা আরো অনেক কিছু আছে। তুই কি এসব নিবি? আমার কথা শুনলে তোকে সব দিয়ে দিব। সেই জিনটার কথায় সে রাতে আমার ঘুম ভেঙে যায়। এভাবে পরপর ৩ রাত আমি ওই একই রকম স্বপ্ন দেখি। ৩ দিন পরে রাতে যখন সেই জিনটা আমার স্বপ্নে দেখা দেয়, সেদিন আমি কথা বলে উঠি। আমি ওকে বলি, বলেন, আমাকে কি করতে হবে? যেটা করলে আপনি এসব সোনাদানা ধন সম্পদ আমাকে দিবেন? আমার কথায় সিজিনটা বললেন, আমাকে জোড়া নারকেল দিতে হবে। আমাকে যদি তোর ১ জোড়া নারকেল দিস, তাহলে এসব তোকে দিয়ে দিব। সেই জিনটার কথায় আমি অবাক হয়ে বলি, জোড়া নারকেল, এটা তো সহজ বিষয়। এটা আবার এমন কি? ঠিক আছে, আমি রাজি। আমার কথায় ও জিনটা বলেন, জোড়া নারকেল মানে খাবার নারকেল না। আমি জোড়া নারকেল মানে বুঝিয়েছি তোর ২ ছেলে। তোর ২ ছেলেকে আমাকে দিয়ে দিলে আমি এই বটগাছের নিচে সব গুপ্তধন তোকে দিয়ে দিব। সেই জিনের কথায় আমি বলি, না, না, আমি আমার ছেলেকে দিতে পারবো না। কথাটা বলতেই আমার ঘুম ভেঙে যায়। এরপর থেকে প্রায় সময় সেই জিনটা আমার স্বপ্নে আসতো। আমাকে লোভ দেখাতো। আমি দেখলাম কলসের মধ্যে ভরা সোনাদানা, হীরা, মানিক, মুক্তা সবকিছু আমাকে দেখিয়ে বলতে, এর বিনিময়ে তোর ছেলেকে দিয়ে দে। ওই জিনটার কথায় জানি না আমি কিভাবে রাজি হলাম। আমি সবকিছু পাবার লোভে জিনটাকে স্বপ্নের মাঝে বলি, ওকে, ওকে আমি রাজি। আমি রাজি কথাটা বলার পরের দিন সকালে আমার ছোট ছেলেটা মারা যায়। ছোট ছেলেটা মারা যাবার পর ভেবেছিলাম স্বাভাবিক মৃত্যু। কিন্তু পরে বুঝতে পারছি সেই জিনটা সেই জিনটা আমার ছোট ছেলেটাকে মেরে ফেলেছে। ছোট ছেলেটাকে মেরে আমার মেজ ছেলে রাকিবের পিছনে লাগছে। আমি পরে সেই জিনটাকে বলি, আমার ছেলেকে তো মেরে ফেলেছো। আমাকে ওইসব গুপ্তধন দিয়ে দাও। কিন্তু সেই জিনটা আমাকে ওসব কিছুই দেয় না।
রাকিবের মায়ের কথায় সালাম দাদু রেগে গিয়ে বললেন, আপনি কি মানুষ না অন্য কিছু? জিনদের গুপ্তধনের লোভে নিজের ছেলেকে ওদের দিতে রাজি হলেন? আমি আপনার কোনো কাজ করব না, চললাম আমি। কথাটা বলে দাদু আমি ওদের বাড়ি থেকে বের হতে যাব, তখনই রাকিবের মা দৌড়ে এসে সালাম দাদুর পা ধরে বললেন, হ্যাঁ আমি ভুল করেছি, না বুঝে না বুঝে ভুল করেছি। দয়া করে আমার পাপের আমার পাপের শাস্তি আমার ছেলেদের পেতে দিয়েন না। আপনি দয়া করে আমার মেজো ছেলেও বড় ছেলেকে বাঁচান, বাঁচান দয়া করে। কথাটা বলেই দাদুর পা ধরে অনেক কান্না করতে থাকে রাকিবের মা। তখন দাদু আমার দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বলি, ওনাকে সাহায্য করা উচিত। তখন দাদু রাকিবের মাকে বলেন, পা ছাড়ুন, আমি আপনাদের সাহায্য করব। কথাটা বলে সালাম দাদু বললেন, শুনুন, জিনেরা কখনো ওদের গুপ্তধন কোনো মানুষকে দেয় না, ওগুলো দেখিয়ে বোকা বানায়। একটা কথা মনে রাখবেন, গুপ্তধন দেবার নাম করে জিনেরা যদি জোড়া নারিকেল বা একটা নারিকেল চায়, তাহলে মনে করবেন নারিকেল বলতে আপনার পরিবারের ছোট ছেলে বা মেয়েকে বুঝিয়েছে। যদিও এটা গল্প, কিন্তু এই কথাটা বাস্তব। এই কথাটা মনে রাখবেন, একদিন না একদিন কাজে লাগবে। কথাটা বলে দাদু রাকিবের মাকে উদ্দেশ্য করে বললেন, কোনো জিন তাদের গুপ্তধন দেবার কথা বলে কিছু চাইলে বুঝতে হবে ওটা ওদের কোনো চাল। জিনেরা কখনো বিনিময়ে কিছু দেয় না, আর যাদের দেয় তাদের কাছে কিছু নেয় না। হুম, ভালো জিনেরা উপকারের বিনিময়ে বা কারো উপর খুশি হয়ে ইচ্ছে করে ওদের গুপ্তধন দিলে সেটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনার পরিবারের উপর যে জিনের নজর লাগছে, এটা খারাপ জিন। এর উদ্দেশ্য খারাপ, ও আপনাকে কোনো ধন সম্পদ তো দিবেই না, উল্টো আপনার ছেলেদের মেরে ফেলবে। আপনি আশপাশের সবাইকে ডাকুন, সবাই আসলে আপনার ছেলের উপর সেই জিনকে হাজির করব। সালাম দাদুর কথায় রাকিবের মা সবাইকে ডাকলেন। সবাই আসার পর উঠানের মধ্যে সবাই গোল হয়ে দাঁড়ালেন। তখন দাদু বললেন, রাকিবকে এখানে নিয়ে আসুন, ওর শরীরে জিনটাকে হাজির করব। আজকে দেখব ওই জিন কতটা শক্তিশালী। কথাটা বলে সালাম দাদু রাকিবকে সামনে বসিয়ে দোয়া কালাম পড়তে লাগলেন। বেশ কিছু চেষ্টার পর রাকিবের শরীরে সেই জিন হাজির হলেন। সেই জিনটা রাকিবের শরীরে হাজির হওয়ায় রাকিব কেমন আওয়াজ করতে লাগলেন, ছটপট করতে লাগলেন। এটা দেখে দাদু বললেন, এইরকম ছটপট করবি না, তোর আসল রহস্য জেনে গেছি। মানুষকে লোভ দেখিয়ে তাদের ক্ষতি করিস, তাই না? আজকে কোথায় যাবি? দাদুর কথায় সেদিন হাসতে হাসতে বললেন, কবিরাজ, তাহলে আমার বিষয় সব জেনে গেছিস, তাই না? শোন কবিরাজ, আমি সাধারণ কোনো জিন না, আমি জিন সর্দারের হয়ে কাজ করি। বলতে গেলে জিন সর্দারের কর্মচারী আমি। জিনটার কথায় দাদু বললেন, হুম, আমাকে এত বুঝাতে আছিস না, আমি সব জানি। জিন সর্দার কোনো এক শক্তিশালী জিনকে তাদের সম্পদ, গুপ্তধন এগুলো পাহারা দিতে দেয়। তুই নিশ্চয়ই তেমনই একজন জিন সর্দার। তোকে গুপ্তধন পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আর তুই সেই সুযোগে মানুষদের লোভ দেখিয়ে তাদের ক্ষতি করছিস। গ্রামবাসী সবাই শুনুন, আপনার বাড়ির পিছনে ওই ভিটার বট গাছের নিচে যে গুপ্তধন আছে, ভুলেও কেউ ওটা লোভ করবেন না, কেউ কখনো ওটা পাবেন না, উল্টো আপনাদের অনেক বড় ক্ষতি হবে। কথাটা বলে দাদু সেই জিনকে বললেন, অনেক ক্ষমতা দেখিয়েছিস, অনেক মিথ্যা বলছিস, এখন সোজাসুজি বল তুই রাকিবের পরিবারকে ছেড়ে যাবি কিনা। যদি না যাস তাহলে তোকে এখনই বন্দি করব। দাদুর কথা সে জিন বললেন, দেখ কবিরাজ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। রাকিবের মা আমাকে অনুমতি প্রদান করছে ওনার ছেলেকে নেয়ার। আর তুই তো জানিস, কোনো জিনকে আমন্ত্রণ জানালে বা কিছু নেয়ার অনুমতি দিলে সে সেটা নিয়েই যায়। আমি এই পরিবারের ৩টা ছেলেকেই নিয়ে যাব, ওদের রক্ত পান করব। জিনের এমন কথায় দাদু কোনো কথা না বলে ওর শরীরে জমজমের পানীয় বিশেষ দোয়া পড়তে লাগলেন। এমন অবস্থায় রাকিবের শরীরে সেই জিনটা ছটপট করতে লাগলেন আর বলতে লাগলেন, কবিরাজ, এসব বন্ধ কর, আমাকে চিনিস না তুই, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বন্ধ কর। কিন্তু দাদু কোনো কথা না শুনে ওনার মতো কাজ করেই যাচ্ছে। এমন অবস্থায় সবাইকে অবাক করে সেই জিনটা রাকিবকে নিয়ে শূন্যে উড়ে একদিকে চলে গেলেন। রাকিব শূন্যে উড়ে যাওয়া দেখে সেখানে থাকা অনেকেই তো ভয়ে চিৎকার করে করতে লাগলেন। তখন দাদু বললেন, কেউ ভয় পাবেন না, রাকিবকে ধরুন, খুঁজুন ওকে। দাদুর কথায় সবাই লাইট হাতে দৌড়াদৌড়ি শুরু করলেন, চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। সবগুলো গাছেই লাইট মেরে খুঁজতে লাগলেন। সবার মতো আমিও তখন রাকিবকে খুঁজছিলাম। রাকিবকে যখন খুঁজছিলাম, আমি খুঁজতে খুঁজতে একটা আম গাছের ডালে রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি রাকিবকে দেখে কোনো আওয়াজ না করে ওর একটা পা চেপে ধরি, আর তখনই রাকিবের শরীর থেকে সে জিন বলেন, এই ছাড় আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে, নইলে তোকে মেরে ফেলবো, ছাড়। কিন্তু আমি ওর কথা না শুনে চিৎকার দিয়ে সবাইকে বলতে থাকি, সবাই আসেন, রাকিব এখানে, ওকে ধরে রাখছি, আসেন। তখনও সেই জিন বললেন, চিৎকার করবি না, ছাড় আমাকে। এদিকে ততক্ষণে সবাই সেখানে চলে আসে আর রাকিবকে সবাই ধরে গাছ থেকে নিচে নামায়। তখন সালাম দাদু রাকিবকে সামনে দাঁড় করিয়ে রাকিবের শরীরের ছায়াতে আঘাত করতে থাকে।
একের পর এক আঘাত করায় সে জিনটা চিৎকার করতে থাকে আর বলে, কবিরাজ, ঠিক আছে, আমি রাকিবকে ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ওর কাছে আসবো না। কিন্তু কবিরাজ, মনে রাখিস, আমি তোর আর তোর সাথে আসা ছেলেটার পিছু ছাড়বো না। কথাটা বলে রাকিবের শরীর থেকে বেরিয়ে গেল সেই জিনটা। জিনটা চলে যাবার পর রাকিব জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটিতে। তখন রাকিবকে ধরে বিছানায় শুয়ে দেওয়া হলো। রাকিবকে শুয়ে দিয়ে দাদু রাকিবের মাকে বললেন, সে জিনটা আপনাদের পরিবার থেকে দূরে সরে গেছে, আশা করি ও আর আপনাদের কাছে আসবে না। এই বলে দাদু রাকিবের মাকে উদ্দেশ্যে বললেন, শুনুন, লোভে পড়ে আপনার একটা ছেলেকে হারিয়েছেন, এরকম ভুল যেন আর না হয়। লোভ মানুষকে শেষ করে দেয়। আমরা এখন চলে যাচ্ছি। এরকম কোনো ঘটনা ঘটলে আমাকে জানাবেন। কথাটা বলে সালাম দাদু আমি বাড়ির দিকে রওনা করলাম। রাত তখন বেশি না, ৯ কি ১০টা হবে। বাড়ির দিকে আসার সময় দাদুকে বললাম, আচ্ছা দাদু, একটা কথা বলো তো, তুমি চাইলে তো সেই জিনটাকে বন্দি করতে পারতে, করলা না কেন? আমার কথার জবাবে দাদু বললেন, হ্যাঁ, আমি চাইলে ওকে বন্দি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ ও জিন সর্দারের লোক। ওকে বন্দি করলে জিন সর্দার আমার সাথে ঝামেলা করত, তাই ওকে বন্দি না করে তাড়িয়ে দিলাম। তবে একটা কথা, জিনেরা কিন্তু অনেক প্রতিশোধী হয়, ওরা প্রতিশোধ নিয়েই ছাড়ে। সেই জিনটা আমারও তোর উপর রেগে আছে, দু একদিন একটু সাবধানে থাকিস। অবশ্য তোর কোনো ভয় নেই, আল্লাহর রহমতে তোর বউ আশাপুরী তো আছেই। দাদুর কথায় ওনাকে বললাম, হ্যাঁ, শুধু আমি না, তুমিও সাবধানে থেকো। আচ্ছা দাদু, তুমি তাহলে বাড়িতে যাও, আমি একটু বাজারটা ঘুরে যাই, আমার কিছু নিতে হবে বাজার থেকে। আমার কথা শুনে দাদু বললেন, বাজার করে পরে একা যেতে পারবি? ভয় করলে আমি থাকি, তুই বাজার করে নিয়ে আয়। না না দাদু, তুমি চলে যাও, আমার বাড়িতেও যেতে বেশি সময় লাগবে না, তোমার অনেক সময় লাগবে। তুমি চিন্তা করো না, আমি আশাপুরীকে স্মরণ করব, ও আসবে। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, সাবধানে যাস। কথাটা বলে চলে গেলেন উনি। উনি চলে যাওয়ার পর আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে আমার প্রয়োজন মতো জিনিস কিনে বাড়ির দিকে রওনা করলাম। ঘড়িতে তখন 10:30 হবে। আমি হাঁটছি। হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হলো পিছনে কেউ এসে দাঁড়ালো। পিছনে কেউ আসায় ভেবেছি আশাপুরী। এই ভেবে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। ভেবেছিলাম আয়েশা আসছে, কিন্তু কেউ নেই দেখে আমি আবারও হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ দাঁড়িয়ে গেলাম, কারণ আমার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে কালো পোশাকে। আমি ওকে দেখে বুঝেছি এটা সেই জিনটা যেটা রাকিবকে ধরেছে। আমি বুঝতে পারাই ওকে উদ্দেশ্য করে বললাম, আমার মনে হয় আপনি সেই জিনটা। আমার কথায় সেই জিনটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। ওনার চেহারা খুব ভয়ঙ্কর ছিল, যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে। আমারও অনেক ভয় করছিল, কিন্তু আমি ওকে বুঝতে না দিয়ে বললাম, দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমাকে যেতে দিন, আমাকে কিছু করবেন না। আমার কথা সেই জিন মোটা গলায় বলে উঠলেন, তোর সাথে আমার শত্রুতা নেই মানে? অবশ্যই আছে। তোকে আমি তখন কি বলছিলাম? বলছিলাম না রাকিবের পা ছেড়ে দে? তুই রাকিবের পা টেনে না ধরলে ওকে আজ নিয়ে যেতাম। তোর কারণে তা পারিনি। উল্টো সালাম কবিরাজ আমাকে আঘাত করল। আমাকে আঘাত করার ফলে আমি তো রাকিবকে ছেড়ে দিয়েছি, কিন্তু কিন্তু তোদের এখন কি হবে? তোর দাদু ওই কবিরাজকে আহত করে ফেলে রেখেছি রাস্তায়। অল্পের জন্য ওকে মারতে পারলাম না রে। কোথা থেকে দুজন লোক চলে আসলো, নইলে আজকে কবিরাজকে পায়ের নিচে পিষে মারতাম। ওই জিনের কথায় আমি আরো ভয় পেয়ে গেলাম। কাঁপা কাঁপা কণ্ঠে তখন বললাম, দাদু কোথায় এখন? আমাকে ওনার কাছে যেতে দিন। তখন সে জিন বিকট একটা হাসি দিয়ে বললেন, কবিরাজের কাছে কি যাবি? নিজের জীবনের চিন্তা আগে কর। দুজন লোক আসায় কবিরাজ তো বেঁচে গেছে, তুই কোথায় যাবি? তোকে কে বাঁচাবে? সে জিনের কথায় আমি উল্টো দিকে ঘুরে আয়েশার নাম ধরে একটা চিৎকার দিলাম। আমি বললাম, আয়েশা, কোথায় তুমি? এই কথাটা বলতে না বলতে সে জিন আমার পিঠে ওর পা দিয়ে আঘাত করে ফেলে দিলেন। প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণায় আমি ছিটকে পড়লাম দূরে। তখন সে জিন আমাকে বললেন, বলছিলাম না তোকে ছাড়বো না, এখন তোকে পায়ের নিচে পিষে মারবো। এই কথাটা বলতেই মুহূর্তে পিছন থেকে আসা পুরি জিনটাকে এমনভাবে আঘাত করলেন যে জিনটা আমার পায়ের কাছে এসে ধপাস করে পড়ল। জিনটা আমার পায়ের কাছে, আমি উড়ে দাঁড়ালাম। আমি যখন উঠে দাঁড়ালাম তখন আয়েশা আমার দিকে তাকিয়ে সেই জিনটার কাছে যেতেই জিনটা চিৎকার করে বলতে লাগলেন, ছাড় আমাকে, আমার কিছু হলে জিন সর্দার ছাড়বে না তোকে। সেই জিনের কথায় আয়েশাপুরী বললেন, তুই আমাকে আঘাত করলে তোকে ছেড়ে দিতাম, কিন্তু আঘাত করেছিস আমার কলিজায়, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার কলিজা, ওকে তুই আঘাত করে কিভাবে বেঁচে থাকবি? কথাটা বলে সে জিনের একটা পা এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন আয়েশা। আর একের পর এক আঘাতে মেরে ফেললেন সে জিনটাকে। জিনটাকে মেরে ফেলায় আমি ওকে বললাম, আয়েশা, তুমি কি করলা? ওকে মেরে ফেললা? আমার কথায় আয়েশা আমার হাত ধরে বললেন, চলো বাড়িতে চলো। তখন আমি বাড়ির দিকে যেতে যেতে বললাম, আয়েশা, ওই জিনটা জিন সর্দারের লোক, ওকে মেরে ফেললা, এখন তো ঝামেলা হবে। ঝামেলা হলে হবে। ওর এত বড় সাহস হয় কি করে তোমাকে আঘাত করার? তোমাকে আঘাত করবে এটা আমি সহ্য করব?
একদমই না। না, আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তুমি তুমি এসব নিয়ে চিন্তা করো না। যা হবে আমি দেখে নেব। এই বলে দুজনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম মা-বাবা খাবার খাচ্ছে। আমাকে ও আয়েশাকে দেখে মা বললেন, "নিশাত, কোথা থেকে ফিরলি? তোর কোনো সমস্যা হয়েছে নাকি? বৌমা আমাদের সাথে ছিল, হঠাৎ দেখলাম বাতাসে মিলে গেল। বৌমা তোর কাছে গেছে বুঝি? তুই ঠিক আছিস তো?" মায়ের কথায় আমি বললাম, "হ্যাঁ মা, আয়েশা আমার কাছে গেছে। আমি স্মরণ করেছিলাম তো ওকে। আর আমার কিছু হয়নি। বাজার গিয়েছিলাম তাই ফিরতে রাত হলো।" আমার কথায় মা বললেন, "ও যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। বৌমা তুমি বসো।" মায়ের কথায় আমি বাজারগুলো ঘরে রেখে হাত মুখ ধুয়ে ওদের সাথে খাবার খেলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে ঘুমানোর আগে আয়েশার দিকে তাকিয়ে বললাম, "আয়েশা জানো, আমার ভয় করছে। জিনটাকে মারায় জিন সর্দার যদি তোমাকে কিছু করে, তোমার যদি শাস্তি হয়?" আমার কথায় আয়েশা বললেন, "তুমি চিন্তা করো না তো। ওই জিন সর্দার আমাকে শাস্তি দিতে পারবে না। কারণ আমি তাদের গোত্রের জিন না। আর আমি যে জিনটাকে মেরেছি ওরা পিশাচ গোত্রের জিন। ওদের গোত্রের বেশিরভাগ জিন খারাপ। ওদের জিন সর্দারও ভালো না। ভালো কোনো জিন গোত্র বা সর্দার হলে আমি ওনার সম্মানের ক্ষেত্রে হলেও সেই জিনটাকে ছেড়ে দিতাম। কিন্তু ওরা ভালো না বলে ওকে মেরে ফেলেছি। তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ঘুমাও।" আয়েশার কথায় আমি আর কিছু না বলেই ঘুমালাম। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আয়েশাও আমি পাশাপাশি দাঁড়িয়ে। আমাদের চারিদিকে দাঁড়িয়ে আছে আর আমাদের সামনে বসে আছে একজন। এরকম স্বপ্ন থেকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দেখলাম আয়েশা বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। ও আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি কিছু বলতে যাব, তখন আয়েশা আমাকে অবাক করে বলল, "স্বপ্ন দেখেছো বুঝি?" "হ্যাঁ, দেখলাম তো। তুমি কিভাবে জানলা? আর ওরা ওরা কে ছিল? হুম?" আমার কথায় আয়েশা বললেন, "ওরা জিন সর্দারের জিন, ও জিন সর্দার ছিল। জিন সর্দার খবর পাঠিয়েছে আমাকে দেখা করতে বলছে।" আয়েশার কথায় ওকে বললাম, "তা এখন কি করবা? তুমি কি দেখা করবে ওনার সাথে?" আমার কথায় আয়েশা বলল, "না, আমি দেখা করব না। তুমি যতই না বলো, আয়েশা, আমি তো বুঝি এখানে কোনো ঝামেলা হবে নিশ্চয়ই।" আমার কথায় আয়েশা বললেন, "তুমি মিছে, মিছে চিন্তা করো। ওই জিন সর্দার আমার কিছুই করতে পারবে না। তুমি ঘুমাও, আমাকে নিয়ে চিন্তা করো না।" আয়েশার কথায় আমি কথা না বাড়িয়ে চিন্তায়, চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আয়েশা নেই। আয়েশাকে না দেখে চিৎকার করে ওকে ডাকতে লাগলাম, "আয়েশা! আয়েশা! কোথায় তুমি?" আমার ডাকা আয়েশা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, "এই কি হলো? আমি তো এখানে।" আয়েশাকে দেখে আমি নিঃশ্বাস ফেলে বললাম, "ও, তুমি রান্নাঘরে? তোমাকে দেখে চিন্তা হচ্ছিল।" আমার কথায় আয়েশা আমার কাছে এসে বলল, "তোমাকে না বলছি আমাকে নিয়ে চিন্তা না করতে? তুমি উঠো, উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও। নাস্তা শেষে সালাম দাদুকে দেখে আসো। ওই জিনটা দাদুকে আঘাত করেছে। দাদু অসুস্থ।" আয়েশার কথায় আমি তাই করলাম। হাত মুখ ধুয়ে নাস্তা করে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। ওখানে যাওয়ায় দাদু বললেন, "নিশাত আসছিস? বস, বস এখানে।" দাদুর কথায় আমি পাশে বসে বললাম, "দাদু ডাক্তার দেখাওনি? না দেখালে ডাক্তারকে ডাকি বা তোমাকে হাসপাতালে নিয়ে যাই?" আমার কথায় দাদুই বললেন, "একটু আগে ডাক্তার আসছিল। উনি দেখে এই ওষুধগুলা খেতে বললেন। তুই একটু ওষুধগুলা এনে দে না রে ভাই।" দাদির কথায় ওনাকে বললাম, "দাদি, চিন্তা করো না। আমি ওষুধ এনে দিব, চিন্তা করো না।" এদিকে তখন সালাম দাদু বললেন, "নিশাত, তুই ভালো আছিস তো? ওই জিনটা তোর কোনো ক্ষতি করেনি?" "ক্ষতি করতে গিয়েছিল দাদু, কিন্তু করতে পারেনি। একটা আঘাত করছিল, পরে আয়শাপুরী এসে ওকে মেরে ফেলেছে।" "কি বলিস? মেরে ফেলছে? ও তো জিন সর্দারের লোক। এখন তো ঝামেলা হবে।" দাদুর কথায় আমি বললাম, "আয়েশা বলছে কিছুই হবে না। ওসব নিয়ে চিন্তা না করতে।" তখন দাদু বললেন, "চিন্তা না করতে বললে কি হবে? ঝামেলা একটা না একটা হবেই। ওই সর্দার এত সহজে ছাড়বে না।" "হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা দাদু, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। নিয়মিত ওষুধ খেয়ে সুস্থ আগে হও। সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাব না। তুমি থাকো, আমি তোমার ওষুধ নিয়ে আসি।" কথাটা বলে দাদুর জন্য কিছু ফলমূল ও ডাক্তারের দেয়া ওষুধ নিয়ে আসলাম। এসে ওনাকে দিয়ে গেলাম, চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় আয়েশা বললেন, "ওষুধ এনে দিলা বুঝি?" ওর কথায় আমি বললাম, "তুমি বাড়ি থেকে এত কিছুর খোঁজ কিভাবে পাও? ও, তুমি অদৃশ্যভাবে আমার কাছে থাকো বুঝি?" "থাকবো না? আমার বরের যদি কিছু হয় তখন কি হবে?" "আরে, আমার লক্ষ্মী বউটার কত মায়া! আর পাখিটা? আচ্ছা, মায়াবী বউটা, ভাত খেতে দাও, খিদে পেয়েছে।" আমার কথায় আয়েশা আমাকে খাবার দেয়ায় ওকে বললাম, "খাওয়াই দাও।" হুম, আয়েশার কথায় ওর হাতে খাবার খাচ্ছি আর বলছি, "আমার, আমার কি কপাল! কেউ, কেউ মানুষের হাতে খেতে পারে না, আর আমি পরীর হাতে খাচ্ছি।" আমার কথা শুনে আয়েশা হাসতে, হাসতে বলল, "এত কথা পাও কই, হ্যাঁ? চুপচাপ খাও তো।" তখন আমি খাবার শেষে শুয়ে আরাম করছিলাম। দিনের বেলা তেমন ভয় ও চিন্তা হয় না, কিন্তু রাত হলে ভয় হয়।
আমি জানি ওই জিন সর্দার কিছু না কিছু ঝামেলা করবেই। আমার ভাবনার আর ব্যতিক্রম হলো না। সেদিন রাতে ঘটনা এক অবাক করা ঘটনা ঘটল। আমিও আশা করি রাতের খাবার শেষে শুয়ে গল্প করছিলাম। এখন সময় বাবার চিৎকার দিয়ে আমাদের ডাকতে লাগলেন। বাবার ডাকেই ওনার ঘরে গিয়ে দেখি মা কেমন করছে। জিন ধরলে মানুষ যেমন অস্বাভাবিক কাজ করে সেরকম। মায়ের এমন অবস্থা দেখে মাকে ধরলাম। ধরে আয়শার দিকে তাকাতে আয়শা বলল, নিশাদ ছাড়ো মাকে, ওনাকে ছেড়ে দাও, আমি দেখছি ছাড়ো। আয়শার কথায় আমিও বাবা মাকে ছাড়ায় আয়শা দূর থেকে মায়ের দিকে তাকিয়ে বলল, বেরিয়ে আয়। কি বললাম শুনিসনি? ওনার শরীর থেকে বেরিয়ে আয়, মরতে না চাইলে বেরিয়ে আয় বলছি। আয়শার কথায় মায়ের শরীর থেকে একটা কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে এসে একটা জিনের রূপ নিল। জিনের রূপ নেওয়ার পরও আয়শাকে উদ্দেশ্য করে বলল, আমাদের জিন সর্দারের ডাকে সাড়া না দিলে এরকম অনেক সমস্যা হবে। কথাটা বলে চলে গেলেন সেই জিন। ও চলে যাবার পর মা আগের মতো পুরোপুরি সুস্থ হলেন। তখন বাবা আয়েশাকে বললেন, বৌমা ও কে ছিল? তোমার শাশুড়ির কিছু হবে না তো? বাবার কথার জবাবে আয়েশা বললেন, না বাবা, মায়ের কিছু হবে না। আপনি ভয় পাবেন না। আসলে জিন সর্দার আমাকে দেখা করতে বলেছিল। আমি ওনার কথায় দেখা করিনি বলে এই জিনটাকে পাঠিয়েছে। আপনারা ঘুমান, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। কথাটা বলে আমরা ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা এখন কি হবে? জিনটা যদি আবারও আসে তখন? আসবে না। ও আর আসবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। ঘুমাও। আয়েশার কথায় ওর সাথে আর কিছুক্ষণ গল্প করে ঘুমালাম। আমি ঘুমানোর পর বেশিক্ষণ ঘুমাতে পারিনি। কারণ একটু পরেই ঘুম ভেঙে যায় ওই জিনদের যন্ত্রণায়। ঘরের বাইরে এসে অনেক জিন আওয়াজ করতে থাকে। কেউ বা কান্না করে, কেউ বা হাসে। আবার হঠাৎ করে কালো পোশাক পরে ভয়ঙ্করভাবে রুমে চলে আসে, আবার বাতাসে মিশে যায়। ওদিকে জিনদের অমন আওয়াজে মা বাবার ঘুম ভেঙে যায় আর ওরা ভয় চিৎকার করে আমাকে ডাকতে থাকে। তখন আমি ওদের সাহস দিয়ে বলি, মা, বাবা ভয় পেও না, ওগুলো কিছু না। বাইরে যত আওয়াজ হোক ভয় পাবার দরকার নাই। তোমরা ঘুমাও। আমার কথায় মা বাবা চুপ করে শুয়ে রইলেন। এদিকে আয়শা আমাকে বললেন, নিশাদ তুমিও ঘুমাও। ওর কথায় আমি বললাম, কিভাবে ঘুমাবো? ওরা কি ঘুমাতে দিচ্ছে নাকি? মনে হচ্ছে ঘরের বাইরে বেশ কয়েকটা জিনিসই যন্ত্রণা করছে। আমার কথায় আয়শা বললেন, একটু দাঁড়াও, ওদের শিক্ষা দিয়ে আসি। কথাটা বলে আয়শা বাইরে গিয়ে ওই জিনদের ধরে পেটাতে লাগলেন। এদিকে তখনই অন্য আরেকটা জিন আমার ঘরে চলে আসে। জিনটা আসে, আমি সেই জিনটার দিকে তাকাতেই জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে জিন রাজ্যে দেখতে পাই। আমাকে ঘিরে রেখেছে অনেক জিন। মাঝখানে জিন সর্দার বসা। এরকম দৃশ্য আমি স্বপ্নে দেখছিলাম। আমি নিজেকে জিন রাজ্যে দেখে চিৎকার করতে থাকি আর বলতে থাকি, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আমাকে ছেড়ে দিন। আশাপুরি আপনাদের কাউকে ছাড়বে না। আমাকে কিছু করবেন না। ছাড়ুন আমাকে। আমার কথায় জিন সর্দার বললেন, এই চিৎকার করবি না। তোকে আমরা আমরা ধরে নিয়ে আসছি। তোর বউ আশাপুরি যেন আমাদের কাছে আসে। তোকে কিছু করব না। চুপ করে বসে থাক। ওনাদের কথায় আমি ওখানে চুপ করে বসে রইলাম। এই ঠিক কিছুক্ষণ পর আশাপুরী সেখানে এসে উপস্থিত হলেন। আশাপুরীকে দেখে জিন সর্দার বললেন, আশাপুরী, আমি তোমার কথা অনেক শুনেছি, কখনো দেখিনি। বেশ অবাক করা বিষয়, তাই না? আমি তোমাকে ডেকেছিলাম, আমার আমার আদেশে তুমি এখানে আসতে রাজি হওনি। আর যখনই তোমার স্বামীকে ধরে নিয়ে আসছি, তখনই চলে আসলা। হ্যাঁ, এত ভালোবাসা একটা মানুষের প্রতি? মানুষ হলেও ও আমার সাথে স্বামীর প্রতি ভালোবাসা থাকবে। এটাই স্বাভাবিক। আমাকে কেন ডাকছেন? কাজের কথা বলুন। আয়েশার কথা জিন সর্দার বললেন, তোমার মাঝে কি ভদ্রতা বলতে কিছু নেই নাকি? একজন জিন সর্দারের সাথে কিভাবে কথা হয় সেটাও কি জানো না? তা যাই হোক, তোমাকে কেন ডাকছি সেটা তুমি জানো। আমার গুপ্তধন পাহারাদার জিনকে তুমি মেরে ফেলেছো, কেন মারছো? কেন মারছো? জিন সর্দারের কথায় আয়েশাপুরী বললেন, আমরা জিন জাতি। তাই আমাদের সম্পদ বা গুপ্তধন পাহারা দেওয়ার দায়িত্ব দিতে হয় ভালো ও বিশ্বাসযোগ্য কাউকে। কিন্তু আপনি যাকে এই দায়িত্ব দিয়েছেন সে দিনের পর দিন গুপ্তধনের লোভ দেখিয়ে মানুষের ক্ষতি করছে। ওর এই অপরাধ ও আমার স্বামী নিষাদকে আঘাত করার কারণে ওকে হত্যা করেছি। আয়েশার কথায় জিন সর্দার বললেন, তুমি ওকে শাস্তি দেওয়ার কে? আমি সর্দার। তুমি ওর কথা আমাকে জানাতা, তা না জানিয়ে ওকে কেন হত্যা করেছ? আমার রাজ্যের জিনকে হত্যা করার কারণে তোমাকে শাস্তি পেতে হবে। তোমাকে আমি 10 বছরের শাস্তি দিলাম। জিন সর্দারের কথায় আয়েশা বললেন, 10 বছর কেন? 10 মিনিটের জন্য আমি কোনো শাস্তি মানব না। আমি কোনো অন্যায় করিনি যে শাস্তি পাবো। আয়েশার কথায় জিন সর্দার দাঁড়িয়ে বলল, কি? আমার মুখের উপর কথা? এই বলে হাত ইশারা করায় 3-4 জন জিন আয়শাপুরীর দিকে তেড়ে আসলো। আর তখনই মুহূর্তে আয়েশা তাদের মেরে আহত করে ফেললেন। আর জিন সর্দারকে উদ্দেশ্য করে বললেন, আমার বিষয় তো জানেন, জেনে শুনে আমার মুখোমুখি হবার সাহস কিভাবে দেখালেন?
আপনি এই রাজ্যে জিন সর্দার, এদের সর্দার কিন্তু আমার না। আজকের পর আমারও আমার স্বামীর পরিবারের কারো দিকে নজর দিবেন না, ঝামেলা করবেন না। করলে সেটার পরিণতি ভয়ঙ্কর হবে। কথাটা বলে আয়েশাপুরী আমাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে আসার পর আয়েশা বললেন, তুমি কি ভয় পাইছো? ভয় পেও না। তোমার আয়েশাপুরী আছে না? আমি বেঁচে থাকতে তোমার বা তোমার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। আয়েশার কথা শেষ হতে না হতে একজন পরী হঠাৎ করে আমাদের ঘরে চলে আসলেন। সেই পরীকে দেখে আমি আয়েশাকে বললাম, আয়েশা, দেখো কে আসছে। এই কে আপনি? আমার কথায় আয়েশা সেই পরীর দিকে তাকিয়ে আমাকে বললেন, নিশাদ, ভয় পেও না, ও আমার চাচাতো বোন। কথাটা বলে আয়েশা পরী সেই পরীকে বললেন, বোন, তুই এতদিন পর কি মনে করে? কেমন আছিস? বস এখানে। আয়েশার কথার জবাবে সেই পরী বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? তোর কাছে আসলাম একটা কথা জানাতে। এই বলে আয়েশা পরীও তার বোন তাদের ভাষায় কি কি জানি বলতে লাগলেন। আমি ওই ভাষাটা বুঝতে পারিনি। বেশ কিছুক্ষণ কথা বলার পর আয়েশার চাচাতো বোন চলে গেলেন। ও চলে যাবার পর আমি আয়েশাকে জিজ্ঞেস করলাম, ও কি বলল? কোনো সমস্যা? কোন সমস্যা? আমার কথার জবাবে আয়েশা বললেন, না সমস্যা না, ও আমার চাচাতো বোন, ওর বিয়ে, তাই আমাকে দাওয়াত করতে আসছে। ও বলছে কাল তোমাকে আর আমাকে আমাদের রাজ্যে যেতে। ও তাই? ও তোমার আপন চাচাতো বোন কি? না, আপন চাচাতো না, প্রতিবেশী চাচাতো বোন। সম্পর্কেও শুধু বোন ও বান্ধবীও হয়। তুমি তো জানো অন্য একটা রাজ্যের সাথেই আমাদের রাজ্যে যুদ্ধ লাগার পর আমার গোত্রের অনেক জিন মারা যায়। কিছু জিন বেঁচে ছিল, ওরাই এখন আমাদের জিন রাজ্যটাকে বড় করছে। তোমার সাথে আমার বিয়ে হবার পর থেকে আমি আমাদের রাজ্যে যাই না। কাল অনেক দিন পর রাজ্যে যাব। তুমি মা বাবাকে কাল সকালে বলবা, হ্যাঁ। আয়েশার কথার জবাবে ওকে বললাম, ঠিক আছে, তাই হবে। এই বলে ঘুমালাম দুজনে। পরের দিন সকালে নাস্তার টেবিলে আমি মা বাবাকে উদ্দেশ্য করে বললাম, মা, একটা কথা বলার ছিল। ওই কাল রাতে আয়েশার বোন আসছিল আমাদের কাছে। ওর বিয়ে উপলক্ষে আমাদের আজকে যেতে বলছে। দু একদিন থেকেই চলে আসবো। আমারও ইচ্ছে জিন রাজ্যে যাবার। আমার কথায় বাবা আয়েশাকে বললেন, বৌমা, তোমার বোনের বিয়ে, তোমরা তোমাদের রাজ্যে গিয়ে দু একদিন থেকে আসবা, ঠিক আছে, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু চিন্তার বিষয় হলো, ওখানে গেলে নিশাতের কোনো সমস্যা হবে না তো? বাবার কথার জবাবে আয়েশা বললেন, না বাবা, কোনো সমস্যা হবে না। নিশাদ আমার স্বামী, এটা আমার রাজ্যে অনেকে জানে। যদিও ওকে নিয়ে যায়নি কখনো। আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আয়েশার কথায় মা বাবা রাজি হলেন। তখন আমরা খাওয়া শেষ করে ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর আয়েশা বললেন, নাও, সুন্দর একটা জামা পরে নাও। আয়েশার কথায় আমি সুন্দর একটা জামা পরে আয়েশাকে বললাম, কই চলো, আমি তো রেডি। আমার কথায় আয়েশা আমার দিকে তাকিয়ে বললেন, কোন দিকে যাব? রাস্তা দেখাও। আমি কি জানি নাকি কোন দিকে যাব? তুমি নিয়ে চলো। আর কতক্ষণ এভাবে রেডি হয়ে থাকবো? আমার কথায় আয়েশা বললেন, চলো, এবার তোমাকে নিয়ে যাই। কথাটা বলে আয়েশা আমার কপালে হাত রাখতেই আমি ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভেঙে গেল, তখন আমি দেখলাম আমার পায়ের কাছে, আমার বুকের উপর, আমার হাতের কাছে বসে আছে কিছু বাচ্চা। আমি ওদের দেখে চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম অদ্ভুত রকম একটা জায়গায়। জায়গাটা সুন্দর। জায়গাটা থেকে বুঝলাম এটা জিন রাজ্য। কিন্তু বাচ্চাগুলো কে? বাচ্চাগুলো আমার দিকে তাকিয়ে আছে। সুন্দর দেখতে বাচ্চাগুলো হঠাৎ ওদের চোখগুলো সাদা হয়ে গেলেও আর দাঁতগুলো বড় হয়ে গেল। বাচ্চাগুলোর এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমি ভয়ে বললাম, এই দূরে যাও, দূরে যাও, আমার কাছে এসো না। কিন্তু ওরা আমার কথা না শুনে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তখন আমি ভয় দিলাম এক দৌড়। ওদিকে বাচ্চাগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে। আমি চিৎকার করছি, কিন্তু ওরা আমার পিছু ছাড়ছে না। ওদিকে তখন আয়েশাপুরি হাসতে হাসতে বলতে লাগলো, ওরা তোমার শালা ও শালি হয়, তুমি ওদের তুলা ভাই, তাই মজা করছে। দৌড়াও যত পারো। আয়েশার কথায় ওকে বললাম, আর পারছি না দৌড়াতে, ওদের থামতে বলো। কিন্তু বাচ্চাগুলো না থেমে দৌড়াতেই লাগলেন। আমি আর কত দৌড়াবো, ওদের সাথে পেরে উঠবো না, তাই থেমে গেলাম। আমি থেমে যাওয়ায় ওরা দৌড়ে এসে আমার শরীরের উপর উঠে বসলো। মনে হচ্ছে আমি একটা গাছ। ৭-৮টা বাচ্চা এসে শরীরে উঠে মাথায় ঘাড়ে পিঠে বসে আছে। এটা থেকে আশাকে বললাম, দেখো, আমি কি গাছ নাকি? ওই পিচ্চিরা নামও বলছি। আমার কথায় বাচ্চাগুলো বললেন, দুলা ভাই, আমরা নামবো না, আমাদের নিয়ে এভাবেই ঘুরুন। ওদের কথায় আমি আয়শাকে বললাম, এখানে কোথাও নদী নেই, ওদের নিয়ে নদীতে লাফ দিব, তারপর দেখি কিভাবে আমার ঘাড়ে পিঠে বসে থাকে। আমার কথায় আয়েশা হাসতে হাসতে বলল, আছে তো, ওই পাশেই নদী আছে। এদিকে তখন প্রাসাদ থেকে কয়েকজন জিন ও পুড়িয়ে আসলেন। ওরা আসায় বাচ্চাগুলো আমার শরীর থেকে নেমে গেলেন। তখন ওরা আমাকে উদ্দেশ্য করে বললেন,
কেমন আছো বাবা? তোমার মা বাবা ভালো আছেন? ওদের কথা শুনে আয়েশার দিকে তাকাতে আয়েশা বললেন, ওরা আমার চাচা, যাদের মেয়ের বিয়ে খেতে আসছি। আয়েশার কথায় ওনাদের কি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা বাবাও আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? তখন ওরা বললেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো, তোমরা ভিতরে আসো। এই বলে আমাকেও আয়েশাপুরীকে নিয়ে ভিতরে গেলেন আর খাবার খেতে দিলেন। খাবার শেষে আয়েশা আমাকে তাদের রাজ্যের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখালেন। এভাবে সেদিনটা কেটে গেল। পরের দিন ওর বোনের বিয়ে। বিয়ে উপলক্ষে চারিদিকে অনেক সুন্দর সাজানো হয়েছে। আমি চারিদিকটা ঘুরছি আর দেখছি। আজকে আয়েশাও অনেক সেজেছে, দেখতে ভালো লাগছে। আমি জিনপরিদের বিয়ে দেখিনি, তাই আয়েশাপুরীর সাথে বসে ওর চাচাতো বোনের বিয়ে দেখছি। বিয়ে দেখা শেষে আমরা অনেক মজার মজার খাবার খেলাম। বিয়ে উপলক্ষে অনেক জিনপরি আসছে ওখানে। আমার বেশ ভালোই লাগছিল। আমি সবাইকে দেখছি। এমন সময় আয়েশা আমার কাছে এসে বসলো। নিশাদ, আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার কাছাকাছি থাকবে। আয়েশার কথায় ওকে বললাম, কেন? এখানে তো সবাই আমাকে চেনে, আমাকে তো ওরা কিছু করবে না। আমার কথায় আয়েশা বললেন, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি এখানে কিছু জিনদের ঘুরতে দেখছি, যারা এই রাজ্যের না, এরা মনে হয় ওই জিন সর্দারের পাঠানো জিন। তোমার আমার উপর নজর দিতে আসছে হয়তো। তাই বললাম, আমাকে রেখে দূরে যাবে না। আয়েশার কথায় ওকে বললাম, ঠিক আছে, আমি বিয়ে দেখি, একটু পর তো বিয়ে চলে যাবে তাই না? আমার কথায় আয়েশা বলল, হ্যাঁ, বিয়ের কাজ শেষ হয়েছে, একটু পর চলে যাবে। আমি আয়েশার কথা মতো সেখানে দাঁড়িয়ে বিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর বিয়ে চলে গেল। বিয়ে চলে যাওয়ায় আমি আয়েশাকে খুঁজতে লাগলাম, কিন্তু আয়েশাকে কোথাও পাচ্ছিলাম না। আয়েশাকে কোথাও না পেয়ে দু একজনকে জিজ্ঞেসও করলাম, কিন্তু ওরা বললেন ওরা জানে না। আয়েশাকে না পেয়ে চিন্তায় পড়ে গেলাম। এখন জিনরাজ্যে ওকে কিভাবে খুঁজি, কোথায় যে গেল? এইভাবে ওকে খুঁজে খুঁজতে বেশ কিছুক্ষণ পর আয়েশা আমার কাছে আসলেন। এসে বললেন, রেডি হও, বাড়িতে ফিরতে হবে, একটা ঝামেলা হয়েছে। আয়েশার কথায় আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন আয়েশা বললেন, বলবো, তার আগে বলো, চাচি, চলো না চাচির কাছে বিদায় নিয়ে আসি। এই বলেই আয়েশা ওর চাচা চাচির কাছে গেলেন আর বললেন, চাচা, বিয়ে তো চলে গেল, এখন আমাদের আসতে হবে, আমি আবার সময় করে আবার আসব। আয়েশার কথায় ওর চাচা বললেন, অবশ্যই আসবে, তুমি তো অনেকদিন ধরে আমাদের রাজ্যে আসো না, আমি তো তোমার বাবার মতো, আমাদের মাঝে মধ্যে দেখতে এসো। ওদের কথায় আয়েশাও আমি ওদের কাছে বিদায় নিয়ে আবার আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে যখন আসি তখন সন্ধ্যা। আমি বাড়িতে এসে মা বাবাকে বাড়িতে দেখতে পারি না। মা বাবাকে না দেখেই বললাম, আরে মা বাবা বাড়িতে নেই কেন, কোথায় গেছে নাকি, কোনো আত্মীয়ের বাড়িতে? আমার কথার জবাবে আয়শা বললেন, না নিশাদ, মা বাবা কোনো আত্মীয়ের বাড়িতে যায়নি, বাবা হাসপাতালে ভর্তি, উনি অসুস্থ। কি অসুস্থ মানে, কি হয়েছে বাবার? আমার কথায় আয়শা বললেন, জিন সর্দার আমাদের পিছু ছাড়েনি, আমরা জিন রাজ্যে বিয়ে খেতে গেছি, এই সুযোগে কিছু জিন এসে বাবাকে আঘাত করেছে, বাজার থেকে ফেরার সময় বাবা এখন হাসপাতালে ভর্তি। আয়েশার কথায় ওকে জিজ্ঞেস করলাম, বাবা এখন কোন হাসপাতালে? তখন আয়েশা আমাকে হাসপাতালের ঠিকানা দিলেন, দিয়ে বললেন, তুমি হাসপাতালে যাও, আমি একটু পর আসছি। আয়েশার কথায় আমি কোনো কথা না বাড়িয়ে হাসপাতালে চলে গেলাম। এদিকে আয়েশা চলে গেল ওই জিন সর্দারের কাছে। ওনার কাছে যাবার পর জিন সর্দার বললেন, আয়েশাপুরি, তুমি আসছো, আমি জানতাম তুমি আসবে, তোমাকে যে আসতে বাধ্য করছি। ওনার কথায় আয়েশা বললেন, আমার জন্মদাতা মা বাবাকে হারিয়েছি অনেক দিন হলো, মা বাবা ও আপনজনদের হারানোর পর অনেক একা হয়ে গিয়েছিলাম। মা বাবাকে হারানোর পর নিশাদ আমার জীবনে আসে, ওর সাথে আমার বিয়ে হয়, আমি ফিরে পাই, আবার আমার আপনজনদের ফিরে পাই, আমার আমার মা বাবাকে ফিরে পাই। নিশাদের মা বাবাই আমার মা বাবা, আর আপনি আমার বাবাকে আঘাত করেছেন, কেন করেছেন এটা? আয়েশার কথায় জিন সর্দার বললেন, কেন, এতে তোমার ব্যথা লাগছে বুঝি? তুমি আমার আদেশ অমান্য করেছো, আমাকে সবার সামনে অপমান করেছে, এর প্রতিশোধ কি আমি নিব না ভাবছিস? আমি তোর বাবাকে আঘাত করছি, এখন তোর মা, তোর স্বামী, সবাইকে আঘাত করব, কাউকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে মেরে ফেলবো। জিন সর্দার সবাইকে মেরে ফেলবো কথাটা বলছে মাত্র তখনই আশাপুরি জিন সর্দারের বুকে পা দিয়ে আঘাত করে ফেলে দিলেন। আয়েশার আঘাতে জিন সর্দার পড়ে গেলেন। এরপর আশাপুরি জিন সর্দারকে একের পর এক আঘাত করতে লাগলেন। এই দৃশ্য দেখে আশপাশের সকল জিনেরা ভয় কাঁপতে লাগলেন। ভয় কেউ এগিয়ে আসছে না। যেখানে জিন সর্দারকে আঘাত করছে সেখানে ওরা কিছুই না। আয়শাপুরীর আঘাতে জিন সর্দার অনেক আহত হয়ে পড়ে রইলেন। তখন আয়েশা বললেন, সম্মান করছিলাম, সম্মান রাখলেন না, শেষবারের মতো ছেড়ে দিলাম, এরপর আমার পরিবারের উপর কোনো ঝামেলা করলে, আক্রমণ করলে সেদিন মেরে ফেলব।
কথাটা বলে সোজা হাসপাতালে চলে আসলেন আয়শা। আয়শা আসায় আমি ওকে দেখে বললাম, আয়শা আসছো, তুমি কোথায় গিয়েছিলা? আমার কথার জবাবে আয়শা বললেন, বাবাকে আঘাত করার শাস্তি দিতে। জিন সর্দারের আদেশে কিছু জিন বাবাকে আঘাত করেছে, সেই অপরাধে আমি সোজা জিন সর্দারকে আঘাত করছি, ওনাকে অনেক মেরেছি। এই বলে আয়শা বাবাকে বললেন, বাবা কেমন আছেন এখন? আয়শার কথায় বাবা বললেন, আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে ভালো। তখন আয়শা আমাকে জিজ্ঞেস করলেন, বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারবো কোন দিন? আয়েশার কথার জবাবে ওকে বললাম, কালকে নিতে পারবো, ডাক্তার তাই বললাম। আমার কথায় আয়েশা কিছু না বলে বাবার পাশে বসে রইলেন। এভাবে সেই রাতটা পার করলাম। পরের দিন কথা মতো বাবাকে নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি কোথায় বের হতাম না। আশাপুরিও সবসময় বাড়িতে থাকতো। কি জানি জিন সর্দার আবার কোনো ঝামেলা করতে আসে কিনা, এই ভেবে সেদিনটা বাড়িতে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সালাম দাদুর বাড়ি থেকে আমাকে খবর দেওয়া হয়, আমাকে দেখা করতে বলে। আমি দাদুর খবর পেয়ে ওনার বাড়িতে যাই। আমি সালাম দাদুর বাড়িতে যাবার পর দাদু আমাকে দেখে বলে, নিশাদ আসছিস, আয় ভিতরে আয়। দাদুর কথায় ঘরে ঢুকেই অবাক হয়ে গেলাম, কারণ আমি ঘরে ঢুকে দেখি দাদিকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। দাদির এই অবস্থা দেখে আমি দাদার দিকে তাকাতেই দাদা বলল, এই জন্য এই জন্য দাদুর কথায় ওনাকে বললাম ভালো করছো। তা দাদু, তুমি জিনটাকে ছাড়ানোর চেষ্টা করলা না? আমার কথায় তখন দাদু বললেন, করছি তো, কিন্তু কাজ হচ্ছে না। আমি অনেকভাবে জিনটাকে ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ও ছাড়ে না। আর একটুর জন্য ছেড়ে গেলেও পরে আবার এসে ধরে। তাহলে তো বিষয়টা সিরিয়াস। তুমি কত জিন ধরার রোগীর চিকিৎসা করো, আর তোমার বউকে ধরা জিনকে কিছুই করতে পারছো না। আমার কথার জবাবে দাদু বললেন, কি করব বল? জানিস, উপায় না পেয়ে বড় বাবা জিনকে স্মরণ করছি। পরে একজন জিন এসে বলল, বড় বাবা একটু অসুস্থ, উনি দু একদিন পর আসবেন। এক মিনিট, বড় বাবা জিনের বিষয়ে যারা জানেন না ওনার বিষয়ে একটু বলি। বড় বাবা জিন একজন বয়স্ক ও শক্তিশালী জিন। সালাম দাদুর সাথে ওনার ভালো পরিচয়, বন্ধুত্ব। সালাম দাদু বড় কোনো সমস্যায় পড়লেই বড় বাবা জিনকে ডাকেন আর সাহায্য নেন। আশা করি বুঝতে পারছেন। এখন গল্পে ফিরি। এই বলে সালাম দাদু আরও বললেন, বড় বাবা জিন তো দু একদিন আসতে পারবে না, তাই তোকে খবর দিলাম, তুই আয়শাকে ডাকতো, দেখি আয়শা এসে কি বলে। দাদুর কথায় আমি আর কথা না বাড়িয়ে আয়েশাকে স্মরণ করলাম, ডাকলাম। আমার ডাকে আয়শা ওখানে চলে আসলেন ও আশায় আমি দাদিকে দেখে সব ঘটনা খুলে বললাম। তখন আয়শা পড়ি দাদির দিকে তাকিয়ে দাদির ভিতরে থাকা জিনটাকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? আয়শার কথায় ওই জিনটাকে বললেন, আয়শা আমি কে সেটা খোঁজ নিয়ে দেখ। সে জিনের কথা শুনে আশাপুরি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর কণ্ঠ শুনে কেমন সন্দেহ হচ্ছে, তুই আসল রূপে কথা বল, আমার মনে হচ্ছে তুই কোনো ডাইনি, তুই একটা মহিলা জিন। আশার কথায় আমিও সালাম দাদু অবাক, তাহলে ও কোনো জিন না। ওদিকে দাদির ভিতর থেকে সেই ডাইনি এবার ওর আসল কণ্ঠে কথা বলে উঠলেন। ডাইনি বললেন, আয়শা তুই অনেক চালাক, কত সহজে আমাকে ধরে ফেললি। ওর কথায় আয়শা বললেন, কে তুই? তুই ওনাকে ধরছিস কেন? তোকে কে পাঠিয়েছে? তোর তো এখানে এমনি এমনি আসার কথা না। আসার কথায় ওই ডাইনি বললেন, আমি আসছি আমার কাজ করতে। কী কাজ সেটা তোকে বলবো না, শুধু এটা জেনে রাখ, আমি যার পেছনে লাগি তাকে ছেড়ে দেই না, ওর জীবন শেষ করে তবেই আমি যাই। তখন আয়েশা বললেন, তুই কি আমার বিষয় জানিস না? তুই এখনই এনার শরীর থেকে বেরিয়ে যাবি নাকি আমার হাতে মরবি? আয়েশার কথায় হঠাৎ সেই ডাইনি চুপ হয়ে গেল। তখন দাদি জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেল। দাদির এমন অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম ডাইনি দাদির শরীর থেকে চলে গেছে। এই ভেবে দাদিকে স্পর্শ করতে যাবে এমন একটা অবস্থায় দাদি আবার উঠে দাঁড়ালেন আর হাসতে হাসতে বললেন, আয়েশা কি ভেবেছিস তোর কথায় আমি ভয় পেয়ে চলে যাব? আমি তোকে ভয় পাই না, উল্টো তুই আমাকে দেখে ভয় পাবি আমার আসল পরিচয় জানলে। সেই ডাইনির কথায় আয়েশা সালাম দাদুকে বললেন, দাদু জমজমের পানি আছে না, ওগুলো এনার উপর ছিটিয়ে দাও তো, তারপর দেখছি ও কতটা শক্তিশালী। আয়েশার কথায় সেই ডাইনি বললেন, আমার শক্তি দেখবি? দেখবি আমার শক্তি, দেখ তোকে এক ঝলক দেখাই, দেখ আমি তোদের জীবন কিভাবে অতিষ্ঠ করে তুলি। কথাটা বলে ডাইনি এবার সত্যি সত্যি দাদির শরীর থেকে চলে গেলেন। ডাইনি চলে যাবার কয়েক সেকেন্ড পর বাবার কল আসলো। বাবার কল আসে আমি রিসিভ করতেই বাবা বললেন, বাবা নিষাদ দৌড়ে বাড়িতে আয়, তোর মায়ের শরীরে জিন ভর করছে, ওকে আটকে রাখা যাচ্ছে না। আমি তো অসুস্থ, ওকে আটকে রাখতে পারছি না, তাড়াতাড়ি আয়। বাবার কথায় আয়শার দিকে তাকাতেই আয়শা বললেন, চোখ বন্ধ করো। আমি না বললে চোখ খুলব না। আয়শার কথায় আমি চোখ বন্ধ করায় আয়শা আমার হাত ধরলেন আর ঝড়ের বেগে আমাকে নিয়ে আমার বাড়িতে আসলেন। বাড়িতে আসায় আমি দৌড়ে মায়ের ঘরে গেলাম। গিয়ে দেখি মা দাদির মতো ছটফট করছে। মায়ের এমন অবস্থা দেখে আমি আয়শাকে বললাম, আয়শা মায়ের কিছু হয়েছে?
আমার কথায় আয়েশা কিছু বলার আগে মায়ের শরীর থেকে সেই ডাইনি কথা বলে উঠলেন। যে ডাইনি একটু আগে দাদির শরীর থেকে বেরিয়ে আসলো, ডাইনি তাহলে দাদির শরীর থেকে এসে মাকে ধরেছে। ডাইনির এমন কাজে আয়েশা বললেন, কি চাস তুই? কেন এমন করছিস? তোর উদ্দেশ্য কি? তখন সেই ডাইনি বললেন, আমার ক্ষমতা দেখতে চেয়েছিলেন না? আমি কি করতে পারি দেখতে চেয়েছিলি না? দেখ, আরেকটা অবাক করা ঘটনা দেখাই। আমি একসাথে দুজনকে ভর করব। কথাটা বলে ডাইনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তখনই সালাম দাদু আমাকে ফোন দিয়ে বললেন, নিশাদ, তোর দাদি আবারও কেমন করছে। আমি আমার ভাতিজা তোর দাদিকে ধরে আছি। ভাতিজার ফোন থেকে তোকে কল দিলাম। দাদুর কথায় আয়শা বুঝতে পারলেন সেই ডাইনি আমাদের মাঝে মায়াজাল সৃষ্টি করছে। তখন আয়শা আমাকে বললেন, দাদুকে বলো ভয় না পেতে, আমি বিষয়টা দেখছি। আয়শার কথায় আমি দাদুকে তাই বললাম। এদিকে আয়শা পরে আমাকে বললেন, তোমরা একটু বাহিরে যাও, ওর ব্যবস্থা করছি। আয়শার কথায় আমরা বাহিরে যাব। এমন সময় সেই ডাইনি মায়ের শরীর থেকে চলে গেল। ডাইনি চলে যাওয়ায় আয়শা বললেন, বাহিরে যেও না, ও চলে গেছে। আয়শার কথায় আমরা মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তখন মায়ের কাছে গেলাম ও মাকে জ্ঞান ফেরালাম। মায়ের জ্ঞান ফিরতে আয়শা বললেন, নিশাদ, এখানে বড় ধরনের কোনো চালচালা হচ্ছে। আমাকে বোকা বানাতে চাইছে কেউ না কেউ। ডাইনি চলে গেছে, তোমরা ভয় পেও না, তোমরা থাকো, আমি একটু খোঁজ নিয়ে আসছি। কথাটা বলেই আয়েশা পরই চলে গেলেন। আর বেশ কিছুক্ষণ পর ফিরে আসলেন। আয়েশা ফিরে আসায় ওকে জিজ্ঞেস করলাম, আয়েশা, কিছু জানতে পারলা কি? আমার কথায় আয়েশা বললেন, হ্যাঁ, জানতে পেরেছি, তবে পুরোপুরি না, তবে তাড়াতাড়ি জেনে যাব। শোনো, কাল সন্ধ্যায় মা বাবা তুমি আমি সবাই সালাম দাদুর বাড়িতে যাব। ওখানে গেলে সব জানা যাবে। তুমি সালাম দাদুকে বলো আজকে রাতটা দাদিকে কষ্ট করে পাহারা দিতে, কাল হবে আসল খেলা। আয়েশার কথায় আমি তাই করলাম। সালাম দাদুকে সব জানিয়ে দিলাম। দাদুকে বললাম আমরা সবাই কাল সন্ধ্যায় তোমাদের বাড়িতে আসব। আমার কথায় দাদু রাজি হলেন। এদিকে আমরাও সে রাতে সাবধানে থাকলাম। আমি রাতে ঘুমালেও আয়েশা ঘুমায়নি। ও আমাদের পাহাড়ে রেখেছিল। যাই হোক, রাতটা তেমন সমস্যা ছাড়া কেটে যায়। পরের দিন সন্ধ্যা হবার আগে আয়েশা আমাকে বলে, নিশাদ, তুমি মা বাবাকে নিয়ে সালাম দাদুর বাড়িতে যাও, আমি আসছি। আয়েশার কথায় আমি মা ও বাবা চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। আমরা দাদুর বাড়িতে যাওয়ায় উনি আমাকে দেখে বলল, নিশাদ, তোমরা আসছো, ভালোই করেছ। আমিও তোমাদের এই কথাটা বলতে চাইলাম যে সবাই আমার বাড়িতে চলে আসো, সবাই একসাথে থাকলে সমস্যা কম হবে। দাদুর কথা জবাবে ওনাকে বললাম, হ্যাঁ দাদু, আয়েশা পরি বলল এখানে আসতে। আমরা সবাই একসাথে হলাম, এখন আয়েশা ওই ডাইনির মুখোমুখি হবে। তখন দাদু বললেন, কিন্তু আয়েশা কোথায়? ও এখনো আসছে না কেন? সেটা তো জানি না দাদু, ও আমাদের বলল আসতে, আমরা আসলাম, ও চলে আসবে হয়তো। আমাদের সালাম দাদুর বাড়িতে আসতে বলে আয়েশা সোজা চলে যায় পিশাচিন সর্দারের কাছে। সেখানে যাওয়ায় সর্দার বলেন, আয়েশা, তুই তুই কেন এখানে আসছিস? আমাকে আঘাত করে আমার রাজ্যে আসার সাহস কিভাবে হয় তোর? ওনার কথায় আয়েশা বলেন, অপরাধ করলে আঘাত তো খেতে হবে। আপনাকে আমি বারবার সাবধান করার পরও কেন ঝামেলা করছেন? আমি আপনাকে আঘাত করছি, এই অপমানে আপনি নিশ্চয়ই ওই ডাইনিকে আমন্ত্রণ দিয়ে নিয়ে এসছেন ওদেরকে আমার পিছনে লাগানোর জন্য। আয়েশার কথার জবাবে জিন সর্দার বললেন, না, আমি কাউকে ডাকিনি, আমি কিছু জানি না। তুই সঠিক কিছু না জেনে আমাকে দোষারোপ করতে পারিস না, চলে যা এখান থেকে। তখন আয়েশা বললেন, চলে তো আমি যাব, চলে যাবার আগে একটা কথা বলি। আমি যদি কোনোভাবে জানতে পারি ওই ডাইনিকে আপনি পাঠিয়েছেন আমার স্বামী পরিবার ও সালাম দাদুর পরিবারের কাছে, তাহলে আপনাকে আমি ছাড়ব না। আয়েশার এমন হুমকিতে জিন সর্দার বলেন, আয়েশা, তোর হাতে ওই ক্ষমতাওয়ালা শক্তিধর চুরিতে আছে বলে নিজেকে অনেক বড় ভাবিস? আমি জিনদের সর্দার হয়েও তোর সাথে শক্তিতে পারি না, কিন্তু এটাও মনে রাখিস তোর এই শক্তি সব সময় থাকবে না। যখন তোর দুর্বল জায়গায় আঘাত করব তখন তোর শক্তি কাজে লাগবে না। ওনার কথায় আয়েশা রেগে জিন সর্দারের দিকে তাকিয়ে বললেন, আমার দুর্বলতা আমার স্বামী, আমার স্বামীর পরিবার। তুই যদি ওদের ক্ষতি করার চিন্তাও করিস তোকে ভয়ঙ্করভাবে মারব। কথাটা বলে আয়েশা চলে আসলেন আমাদের কাছে সালাম দাদুর বাড়িতে। আয়েশা আসায় সালাম দাদু বললেন, আয়েশা, তুমি আসছো, কোথায় গিয়েছিলে? তখন আয়েশা বলল, দাদু, ওই ডাইনিকে মনে হয় জিন সর্দার পাঠিয়েছে, তাই জিন সর্দারের কাছে গিয়েছিলাম। আমি ডাইনির বিষয়ে পুরোপুরি খবর নিতে পারিনি, একটু সময় লাগবে। আয়েশার কথায় সালাম দাদু বললেন, তোমাকে কষ্ট করে আর খোঁজ নিতে হবে না। বড় বাবা জিন আসছিল আমার কাছে, উনি আসায় আমি সব ঘটনা ওনাকে খুলে বলেছি। আমার সব কথা শুনে বড় বাবা জিন ডাইনির বিষয়ে খোঁজ নিতে গেছে, একটু অপেক্ষা করো, বড় বাবা জিন চলে আসবে। দাদুর কথায় আমরা অপেক্ষা করতে লাগলাম। এর বেশ কিছুক্ষণ পর বড় বাবা জিন আসলেন। উনি আসায় আয়েশা ওনাকে সালাম দিলেন, কারণ
বড় বাবা জিন একজন বয়স্ক জিন, যদিও বড় বাবা জিনের থেকে আয়শাপুরীর শক্তি অনেক বেশি। বড় বাবা জিনকে সালাম দেয়ায় উনি সালামের উত্তর দিয়ে বললেন, আয়শা কেমন আছো, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। বড় বাবা জিনের কথায় আয়শা বললেন, কেমন আর থাকবো বড় বাবা, একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আমার পরিবারের সাথে ঝামেলা লেগেই চলছে, আর এইসব করছে ওই জিন সর্দার। এখন আবার মারিদ সম্প্রদায়ের একজন বয়স্ক ডাইনিকে পাঠিয়েছে আমাদের কাছে। আপনি নাকি ওনার বিষয়ে খোঁজ নিতে গেছেন, কিছু কি জানতে পেরেছেন? আয়েশার কথায় বড় বাবা জিন বললেন, হ্যাঁ আমি অনেক কিছু জেনেছি, এমনকি আমি আগে থেকে ওদের বিষয়ে জানি। আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, কারণটা একটু পর বুঝতে পারবে। ওনার কথায় আয়েশা বললেন, বলুন আপনি কি জানেন ওদের বিষয়ে। তখন বড় বাবা জিন বলতে শুরু করলেন। বড় বাবা জিন বললেন, আগে তোমাদের একটা ভুল ভেঙে দেই। তোমরা ভাবছো একজন ডাইনি লাগছে তোমাদের পিছনে, না এটা ভুল। একজন না, দুজন ডাইনি আসছে তোমাদের কাছে। ওরা দুজন যমজ বোন। এই ডাইনি দুজন মারিদ সম্প্রদায়ের জিন। এদের শক্তি অনেক। এরা অনেক খারাপ, জীবনে বহু জিন ও মানুষকে হত্যা করেছে এরা। আয়েশা, তুমি জিন সর্দারকে আঘাত করার ফলে জিন সর্দার অনেক অপমান হয়। জিন সর্দার ভালো করে জানে তোমার সাথে শক্তিতে পারবে না, তাই উনি এই ডাইনি দুজনকে মানুষ শিশু বাচ্চাকে বলি দিয়ে আমন্ত্রণ করে নিয়ে আসে। এই ডাইনি দুজন 4 জন মানুষকে তাদের নামে বলি দেওয়ার শর্ত নিয়ে আসছে। এখানে সবাই থেকে অবাক করা ভয়ঙ্কর বিষয় হলো ওই ডাইনি দুজনের মধ্যে একজনের হাতে তোমার মতো শক্তিশালী চুড়ি আছে। কি, আমার মতো চুড়ি ওনার হাতে আছে? ওনার মতো খারাপ মহিলা জিন কিভাবে এটা পায়? আয়েশাপুরীর কথায় বড় বাবা বললেন, হ্যাঁ এটাই সত্যি। তোমার মতো চুড়ি ওর হাতে আছে, আর এই চুড়িটা ওরা একজন ভালো পরীকে ধোঁকা দিয়ে ওকে কালো জাদু করে নিয়েছে। দুজন ডানির মধ্যে একজনের হাতে আছে শক্তিশালী চুড়ি, আর একজন ডানির হাতে চুড়ি নেই ঠিকই, কিন্তু ও কালো জাদুতে পারদর্শী। ওই ডাইনি চিন্তের মধ্যে কালো জাদুতে ছড়াতে পারদর্শী। সবশেষে একটা কথাই বলবো, আমাদের সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। ওই ডাইনিরা আমাদের সবার ক্ষতি করার চুক্তিতে আসছে। ওরা ওটা করেই ছাড়বে। বড় বাবা জিনের কথায় আমরা ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তখন সালাম দাদু বললেন, বড় বাবা তাহলে এখন উপায় কি? ডাইনিদের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ওদের সাথে কি যুদ্ধ করতে পারবেন না? তখন আশাপুরি বললেন, পারবো, ইনশাল্লাহ অবশ্যই পারবো। চুপ করে মুখ বন্ধ করে মরে যাবার থেকে যুদ্ধ করে মরে যাওয়া অনেক ভালো। আমি আশাপুরি, আমার শরীরে যতক্ষণ শক্তি আছে আমি আমার পরিবারের, আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিব না। আয়েশার কথায় বড় বাবা জিন বললেন, আয়েশা মাথা গরম করো না। ডাইনিদের কিভাবে মোকাবেলা করা যায় সেটা বুদ্ধি দিয়ে ভাবতে হবে। আমার একজন বন্ধু জিন আছে, আমি ওর কাছে ডাইনিদের বিষয়ে আরও গভীরভাবে খোঁজ নিয়ে দেখি কোনো উপায় পাই কি না। আমি এখন আসি, তোমরা সাবধানে থেকো। আমি কোনো বিপদে বুঝতে পারলেই চলে আসব। এই বলেই বড় বাবা জিন চলে গেলেন। উনি চলে যাবার পর আয়শা বললেন, আজকে রাত এখানেই থাকতে হবে। দুই পরিবার আলাদা হওয়া যাবে না। যে কোনো সময় ওই ডাইনি এখানে আসতে পারে। আয়েশার কথা শেষ হতে না হতে ডাইনি দুজন চলে আসলেন সেখানে। আর আমাদের চোখের সামনে মুহূর্তে জায়গাটা কেমন পাল্টে গেল। আমরা তো বাড়িতে ঘরের ভিতর ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে অন্য একটা জায়গায় চলে আসছি। নিজেদের অন্য জায়গায় দেখে আমি, মা বাবা সবাই ভয়ে আয়েশার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। তখন আয়েশা বললেন, তোমরা ভয় পেও না, আমি তো আছি। আল্লাহর রহমত তোমাদের কিছু হবে না। এদিকেই তখন আমাদের সামনে এসে দাঁড়ালেন দুজন ডাইনি জিন সর্দার ও কিছু জিন। এই প্রথম আমরা ডাইনি দুজনকে দেখলাম। ওদের চেহারা বৃদ্ধা বুড়িদের মতো, পাকা চুল, মুখটা ভয়ঙ্কর, হাতের আঙ্গুলগুলোও অনেক ভয়ঙ্কর। ওরা আমাদের সামনে এসে ডাইনির মধ্যে একজন বলে উঠলেন, আয়শাপুরি তোর কথা আমি অনেক আগে শুনেছিলাম। আমার ইচ্ছা ছিল তোর মুখোমুখি হওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু আজ তোর মুখোমুখি হয়েছি। ওই জিন সর্দার আমাদের আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছে, ওর সাথে চুক্তি করেই আমরা আসছি। অবশ্য আমাদের দুই বোনের তোর কাছে আসার আরেকটা কারণও আছে, আর সেটা হলো তোর হাতের চুড়িটা নেয়া। তোর মতো একটা পরীকে আমরা কালো জাদুর মাধ্যমে বোকা বানিয়ে ওর থেকে এই চুড়িটা নিয়েছি। আমার হাতে চুড়িটা আছে, কিন্তু আমার যমজ বোনের হাতে কোনো চুড়ি নেই। এখন তোর হাতে চুড়িটা নিয়ে আমার বোনের হাতে পরাবো। তারপর আমরা দুই বোন হয়ে যাব অনেক শক্তিশালী। পুরো জিন রাজ্য শাসন করব আমরা। সেই ডাইনির কথা শেষ হতে জিন সর্দার বললেন, ডাইনি আমি তোমাদের দুই বোনকে চুক্তি করে নিয়ে আসছি। তোমরা আমার হয়ে কাজ করলে তোমাদের 4 জন মানুষকে দিব, মানে মানুষকে বলি দিব। তোমার ওদের রক্ত খাবে তোমরা। এর মধ্যে 2 জন মানুষ শিশুকে আমি ধরে এনে বলি দিয়ে তোমাদের দিয়েছি, বাকি রইল আর 2 জন মানুষ। আমি এই আশাপুরীর স্বামী নিষাদ ও সালাম কবিরাজকে তোমাদের নামে বলি দিব। এতে আমার রাগ, আমার প্রতিশোধ নেওয়া হবে। আর তোমরা আশাপুরীকে মেরে ওর হাতে চুরিটা নিবে, এতে তোমাদেরও কাজ হবে। ওদের এমন কথায় আয়শাপুরী বললেন,
তোদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমি আশা করি আমি আমার পরিবারকে রক্ষা করতে জীবন দেব। তোদের ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আয়েশার কথায় ডাইনি বললেন, যদি চলে না যাই কি করবি? মেরে ফেলবি আমাদের? আয়েশা, ভুলে যাস না, তোর আর আমার শক্তি সমান সমান। তুই আমার সাথে যুদ্ধ করতে আসলে দুজন সমানভাবে লড়বো। তখন তোর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও সালাম কবিরাজের কি হবে? ওদের তো আমার বোন ও জিন সর্দার মেরে ফেলবে। তাই তোকে তোকে একটা সমাধান দেই। তুই তোর স্বামী ও কবিরাজকে রেখে ও তোর হাতে চুড়িটা আমাদের দিয়ে এখান থেকে পালিয়ে যা। তোকে আমরা জানে মারব না। ওর কথায় আয়েশা বললেন, পরীর প্রেম কখনো মিথ্যা হতে পারে না। আয়েশা পরী ভালোবেসে কখনো কাউকে ধোকা দেয় না। আমার স্বামী আমার সব। আমি মরবো, তবু ওর কিছু হতে দিব না। তোরা চলে যা, আমি ওদের কিছু হতে দিব না। আয়েশার কথায় ডাইনি দুজনের মধ্যে যে ডাইনিটা কালো জাদুতে পারদর্শী, সে ওখানে বসে পড়ল আর চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো। এই ঠিক কিছুক্ষণ পর জানি না আমাদের কি হলো, আমরা মনে হয় বেহুশ হয়ে গেলাম। আমাদের যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমিও সালাম দাদু অন্য আরেকটা জায়গায়, খুব ভয়ঙ্কর ছিল জায়গাটা, আমাদের সামনে বসে একটা ডাইনি। আমরা ডাইনিকে দেখে জিজ্ঞেস করলাম, আমরা কোথায়? এটা এটা কোন জায়গা? আয়শা, তুমি কোথায়? আমাদের কথায় ডাইনি বলল, তোদের অন্য কোথাও নিয়ে আসছি। এখন তোদের বাঁচাতে এখানে আয়সাপুরি আসলে ওকে মেরে ফেলবো, তোদের সাথে তোদেরকেও। ডাইনির কথায় আমরা চিৎকার করতে লাগলাম, কিন্তু এতে কোনো লাভ হলো না। ওদিকে ডাইনি আমাদের সেখান থেকে নিয়ে আসায় আয়েশাপুরি বিষয়টা বুঝতে পারে। আমার মা বাবা ভয় পাবে বলে আয়েশা মা বাবাকে নিয়ে বাড়িতে যান। বাড়িতে গিয়ে আয়েশা মা বাবাকে বলেন, আমার তো জন্মদাতা মা বাবা নেই, আপনাদের মা বাবা হিসেবে মানি, আমার জন্য দোয়া করবেন, আর নিষাদের জন্য চিন্তা করবেন না, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। কথাটা বলে আয়েশা আমাদের কাছে চলে আসলেন। আমাদের কাছে আসার আগে আয়েশা একটা কাজ করছেন, কি কাজ সেটা পরে জানতে পারবেন। আমার এখানে আয়েশাপুরি একা আসেনি, বড় বাবা জিন ও বড় বাবা জিনের কিছু অনুসারী জিনও সাথে আসছে। ওরা আসায় জিন সর্দার বললেন, আয়েশাপুরি, আমাকে আঘাত করার ফল আজকে পাবি। এখন তোর সামনে তোর স্বামী ও সালাম কবিরাজকে বলি দিব। ওদের মৃত্যু দেখার পর তোর মৃত্যু দেখব। জিন সর্দারের কথায় একজন ডাইনি বসে আবারও বিড়বিড় করতে লাগলেন। এমন সময় দুজন জিন এসে আমাকে ও সালাম দাদুকে ধরলেন, ধরে ডাইনির সামনে শুয়ে দিলেন। আমাদের শুয়ে দেওয়ার পর ডাইনি আমাদের বলি দিবে, এমন সময় আয়েশাপুরি সেই ডাইনিকে এমন জোরে আঘাত করলেন যে ডাইনির ডিগবাজি দিয়ে পড়ে গেলেন সেখানে। এদিকে তখন যে ডাইনির হাতে চুরিটা ছিল, ও এসে আক্রমণ করলো আয়েশাপুরীর উপর। শুরু হলো আয়েশাপুরীর সাথে সেই ডাইনির লড়াই। দুজনের সমান তালে লড়াই করছে। এদিকে কালো জাদু করে ডাইনির সাথে যুদ্ধ করছেন বড় বাবা জিন ও জিন সর্দার, ও বাকি জিনদের সাথে যুদ্ধ করছেন বড় বাবার অনুসারী জিনগুলো। এই লড়াইয়ে কিছুক্ষণের মধ্যে দুর্বল হয়ে পড়লেন বড় বাবা জিনু তার অনুসারীরা। ওদের অবস্থা খারাপ দেখে আয়েশাপুরি একটা কাজ করলেন। আয়েশাপুরি সেই ডাইনির হাতে চুড়িটার সাথেও হাতের চুড়িটা লাগিয়ে দিলেন। দুটো চুড়ি একসাথে হওয়ায় সেখানে একটা বিদ্যুৎ চমকানোর মতো আলো হলো, আর দুজনে সেখান থেকে বাতাসে মিশে গেল। দুজনের কাউকে দেখা যাচ্ছিল না। তখন কোথায় গেল ওরা? আয়েশা কোথায় গেল? আয়েশাপুরিও একজন ডাইনি না থাকায় এদিকে বড় বাবা জিন ওদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। এমন সময় সালাম দাদু তার করে নিয়ে আসা জমজমের পানিতে দোয়া কালাম পড়ে ফুঁ দিলেন। শুধু তাই নয়, সেখানে থাকা মাটির গুঁড়ো নিয়ে সেখানে কি কি জানি পড়তে লাগলেন। এরপর দাদু সেই মাটির গুঁড়ো জিন সর্দার, তার অনুসারী জিন ও ডাইনির দিকে ছুঁড়ে মারলেন। এরপর জমজমের পানি ছিটাতে লাগলেন। মাটির গুঁড়ো জমজমের পানি ওদের শরীরে পড়ায় ওরা ছটপট করতে লাগলেন আর চিৎকার করতে লাগলেন। মনে হচ্ছে ওরা দুর্বল হয়ে গেছে। এই সুযোগে জিন সর্দারও তার অনুসারী জিনদের আঘাত করে মেরে ফেললেন বড় বাবা জিন। বাকি রইল একটা ডাইনি। ডাইনি একা হওয়ায় বড় বাবা জিনকে বললেন, এই আমাকে ছেড়ে দে, আমাকে কিছু করলেন আমার বোন তোকে ছাড়বে না, যেতে দে আমাকে। এ বলে ডাইনি সেখানে বসে কালো জাদু করতে যাবে, এমন সময় বড় বাবা জিন ডাইনিকে শূন্যে তুলে আছাড় মারলেন। তখন ডাইনি আহত হয়ে পড়ে রইলেন সেখানে। তখন বড় বাবা জিন বললেন, দুই বোন মিলে জীবনে অনেক পাপ করেছিস, জিন সহ অনেক মানুষকে মেরে ফেলেছিস, আজকের পরে সব আর করতে পারবি না, তোর পাপ আজ থেকে শেষ হবে। কথাটা বলেই বড় বাবা জিন ও তার অনুসারী জিনেরা ডাইনিকে মেরে ফেললেন। ডাইনি মারা যাওয়ায় আশপাশটা শান্ত হলো, কিন্তু আয়েশা পরি কোথায় কোথায় গেল? আয়েশাকে না দেখে বড় বাবা জিনকে বললাম, বড় বাবা, আয়েশা পরি কই? আমার কথার জবাবে বড় বাবা জিন বললেন, সেটা আমি বলতে পারবো না। ওদের দুটো চুড়ি একসাথে লাগার পর ওরা মিশে গেছে জানি না, তারপর ওদের কি হলো। চলো বাড়িতে চলো। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, নিষাদ চলো। না দাদু, আমি যাব না, আয়েশাপুরীকে ছাড়া আমি যাব না। আয়েশা কোথায়? তুমি, তোমার অনেক ভয় করছে, তুমি আসো।
কিন্তু আমার কথায় আশা আসলেন না। তখন বড় বাবা জিন আমাকে বললেন, নিশাদ, তোমার আশাপুরী যদি বেঁচে থাকে তাহলে তোমার কাছে আসবে। চলো, তোমাদের বাড়িতে রেখে আসি। কথাটা বলে বড় বাবা জিন আমাদের বাড়িতে রেখে গেলেন। বাড়িতে আসার পর আমি আশাপুরীর অপেক্ষা করতে থাকি, কিন্তু আয়েশা আসে না। আয়েশা না আসায় মা বাবাও অনেক চিন্তা করতে থাকে, আয়েশা কোথায় গেল। আয়েশা না আসার চিন্তায় আমি সে রাতে না খেয়ে শুয়ে ওর জন্য অপেক্ষা করি, কিন্তু সারা রাত কাটিয়ে যাবার পরও আয়েশা আসে না। আয়েশা না আসায় আমি কান্না করতে থাকি। তাহলে কি আমার আয়েশা বেঁচে নেই? আয়েশা কি তাহলে আমাদের বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে? এইসব ভাবি আর কান্না করি। আয়েশা না আসায় আমার মা বাবা আমাকে শান্ত হতে বলে, কিন্তু আমি কিভাবে শান্ত হব? আমি যে আশাপুরীকে অনেক ভালোবাসি। আমি আসার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকি। এভাবে অপেক্ষার মাঝে কেটে যায় ১টি মাস। এই ১ মাস আমার দিনগুলো যে কেমন গেছে জানি না। পাগলের মতো হয়ে গেছি। ১ মাস পর একদিন সন্ধ্যার পর বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। তখন হঠাৎ আমার সামনে দূর থেকে সাদা পোশাকে একজনকে দেখতে পাই। দূর থেকে দেখে কিছু বুঝতে না পারলেও কাছে এসে বুঝতে পারি উনি একজন পরী। দেখতে মাশাআল্লাহ সুন্দরী। আমি পরীটাকে দেখে ওনার দিকে তাকিয়ে থাকি আর আস্তে করে বলি, কে আপনি? আমার কথায় সেই পরী বলেন, আপনি কি নিশাদ, আয়েশা পরীর স্বামী? ওনার কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। তখন উনি আমাকে বলেন, আপনি আমাকে চিনবেন কিনা জানি না, হয়তো আমার কথা শুনেছেন। আমি সেই পরী যার হাতে আশাপুরীর মতো শক্তিশালী চুড়ি আছে। আমি সেই পরী যার হাতে চুড়িটা ওই ২ যমজ ডাইনি বোন নিয়ে নিয়েছে। আমি আশাপুরীর সাহায্যে আবার সেই চুড়িটা ফিরে পেয়েছি। কিন্তু একটা দুঃখের খবর হলো, আমাকে সাহায্য করতে গিয়ে আয়েশাপুরী মারা গেছে। ওই পরীর মুখে কথাটা শুনে আমার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এমন সময় সেই পরী বললেন, আমি এই ১ মাস ভালো করে ভাবলাম, আমার জন্য যেহেতু আয়েশাপুরী মারা গেছে আর আমার হাতেও যেমন আয়েশাপুরীর মতো চুড়ি আছে, তাই আমি আপনাকে ভালোবাসবো আর বিয়ে করব। আপনি বিয়ে করবেন আমায়? ওনার কথায় আমি কান্না ভরা চোখে বললাম, আপনি এসব কি বলেন? দেখুন, শরীর ও মন সবার আছে, কিন্তু আমার ওই মনটাকেই লাগবে যে আমাকে তার থেকে বেশি ভালোবাসতো। আমার আশাপুরীর মায়া মমতা ভালোবাসা লাগবে। একেক মানুষের ভালোবাসার স্বাদ একেক রকম। আপনি যাকে হারাবেন তার মতো ভালোবাসা বা কেয়ার অন্য কারো কাছ থেকে পাবেন না। অন্য কারো কাছে হয় কম বা বেশি পাবেন। আপনি আমাকে আর একটা কথাও বলবেন না। আমি আপনাকে ভালোবাসা বা বিয়ে করতে পারব না। সেদিন আয়েশা চলে যাবার পর ফিরে আসছিল না। ও ফিরে না আসায় ভেবেছিলাম ও মারা গেছে কিনা। কিন্তু আমার ভাবনা যেভাবে সত্যি হতে পারে ভাবিনি। কথাটা বলে কান্না করতে করতে বাড়ির দিকে যেতে লাগলাম। তখনই পিছন থেকে আশাপুরীর কণ্ঠে কে বলল, একাই বাড়িতে যাবা? তোমার বউকে নিবা না? আয়েশার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি আয়েশা দাঁড়িয়ে আছে। ওকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, আয়েশা, তুমি তুমি সত্যি বেঁচে আছো? আমার কথায় আয়েশা আমাকে শান্ত করে বলল, হ্যাঁ নিষাদ, আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম আমার জন্য তোমার কতটা ভালোবাসা। তখন আমি আয়েশাকে জিজ্ঞেস করি, সেদিন কোথায় চলে গিয়েছিলে? আমার কথায় জবাবে আয়েশা বলেন, সেদিন আমি ডাইনির সাথে যুদ্ধ করার সময় বুঝতে পারছিলাম ওখানে থাকলে আমরা হেরে যাব। তাই ডাইনির চুড়ির সাথে আমার চুড়ি লাগিয়ে ডাইনিকে নিয়ে যায় সেই পরীর কাছে, যে পরীর চুড়ি ডাইনি ধোঁকা দিয়ে তার কাছে নিয়েছিল। সেই পরীর কাছে যাবার পর ডাইনির সাথে আমার যুদ্ধ হয় আর ডাইনি অনেক দুর্বল হয়ে পড়ে। তখন ডাইনিকে ভয় দেখালে ও জীবন বাঁচাতে সেই পরীর চুড়ি আবার ওকে ফিরিয়ে দেয়। ডাইনির চুড়ি খোলার পর ওর শক্তি কমে যায় আর তখন আমি ডাইনিকে মেরে ফেলি। ডাইনির সাথে আমি যুদ্ধের সময় আমিও অনেক জায়গায় আঘাত পাই। তাই ১টি মাস আমাদের জিনদের হেকিমের চিকিৎসা নিয়ে আজকে আসছি। পিছনে ঘুরে তাকাও, দেখো, ইনি সেই পরী যার চুড়ি ওনাকে ফিরিয়ে দিলাম। আয়শার কথায় পিছনে তাকিয়ে দেখি একজন পরী ওনার দিকে তাকাতেই উনি আয়শাকে বললেন, আয়শা, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই উপকার আমি জীবনেও ভুলব না। কখনো না কখনো তোমাকে সাহায্য করব। আমার নাম ফাতেমা। আমি ফাতেমা পরী। তোমারও তোমার স্বামীর জন্য দোয়া রইল। কথাটা বলে ফাতেমা পরী চলে গেলেন। ও চলে যাবার পর আমিও আয়শা চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা আয়শাকে দেখে অনেক খুশি হলেন। আয়শা ফিরে আসায় আমি সালাম দাদুকেও খবর দেই। উনি শুনে অনেক খুশি হন। বিপদে পড়লে বোঝা যায় আপন মানুষেরা কতটা ভালোবাসে। বিপদে আপন মানুষ চেনা যায়। আশাপুরীর প্রেম, আশাপুরীর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আশাকে ফিরে পেয়ে আবারও দুজনে সংসার করতে লাগলাম। আশাপুরীকে নিয়ে আমার গল্প লেখা শেষ হবে না। সামনে আরও অন্য কাহিনী নিয়ে আশাপুরীর গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।